কনফার্ম করো, আমি একটু পরে ক্লাস শুরু করব। এই অংশটিকাল কথাবার্তাগুলা আমাদের টিচারদের মানে মেডিকেলের টিচারদের কোশ্চেন করার সময় বেশি আকর্ষণ করবে। তো আমরা আজকে পড়ার সময় ওই ক্লিনিক্যাল কথাগুলা বেশি ভালো করে পড়ব। ক্লিনিক্যাল কথাগুলা যেমন অ্যানজাইনা পেক্টোরিস অ্যাজমাতে ব্যবহার করা হয়, প্যারাসিটামল, ডেটল, অ্যান্টিসেপটিক, ডিসইনফেক্টেন্ট, এই জিনিসগুলা একটু বেশি ভালো করে পড়তে হবে। এখন পর্যন্ত 165 জন আমার লাইভে, আর একটু আসুক, আমি ক্লাসটা আর 2 মিনিটের ভিতরে শুরু করে দিব। জৈব রসায়ন অনেক বড় চ্যাপ্টার, বাট জৈব রসায়ন আমরা যদি ভালো মতো পড়ি, আমরা যদি একটু মন দিয়ে পড়ি, বারবার যদি রিভিশন দিই, আমি বিশ্বাস করি জৈব রসায়ন থেকে 100% মার্কস পাওয়াই সম্ভব। যদি 4টা কোশ্চেন আসে, আমরা ইনশাল্লাহ 4-এর 4ই পাবো জৈব রসায়ন থেকে। যারা উল্টাপাল্টা কমেন্ট করো, আশা করি আজকে আর অন্যদের ডিস্টার্ব করবে না, আমাকেও ডিস্টার্ব করবে না উল্টাপাল্টা কমেন্ট করে, ক্লাসে মনোযোগী হবা। তোমাদের কারো কোনো কমেন্ট থাকলে কমেন্ট করবা ক্লাস রিলেটেড, বাট আমি ওগুলোর উত্তর একদম ক্লাসের শেষে তারপরে দিয়ে দিব তোমাদের কমেন্ট সেকশনে। আচ্ছা, যারা যারা লাইভে আছো তারা সবাই কেমিস্ট্রি হাজারি স্যারের বইটা নাও, সাথে একটা কলম নাও, পারলে একটু খাতা নাও, এবং মোবাইল তো সাথে থাকতেই হবে, বা ডিভাইস যেটাই আছে ওটা সাথে রাখো। ক্লাস শুরু করি। আচ্ছা, যাদের কাছে বই আছে তারা নতুন বই অনুযায়ী 288 নাম্বার পেজ অথবা টপিকস অনুযায়ী 2.12 নাম্বার টপিকসটাতে আসো। দেখো 2.12 নাম্বার টপিকসে লেখা আছে বিভিন্ন শ্রেণীর জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণ। তার মানে 2.12 নাম্বার টপিকসটা হচ্ছে শনাক্তকারী পরীক্ষা। কিন্তু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাতে শনাক্তকারী পরীক্ষার বর্ণনা কিভাবে করা হয়, মেকানিজম, চিত্র, ওগুলো আসবে না। সো আমাদের শনাক্তকারী পরীক্ষা থেকে করতে হবে শুধুমাত্র পরীক্ষাগুলোর নাম, আর করতে হবে কোন পরীক্ষায় কি কালার হয়, এর বাইরে আর একটা শব্দ পড়ার দরকার নেই, শুধুমাত্র পরীক্ষাগুলোর নাম আর কালার। খেয়াল করো, এই যে মূলনীতিটা যেটা আমি ওপেন করে রাখছি, এই মূলনীতির একদম শুরুতে ফার্স্ট লাইনে একটা শব্দ আছে লেসাইন, এই শব্দটা তোমাদেরকে জানতে হবে। এমসিকিউ কোশ্চেন হবে হ্যালোজেন শনাক্তকারী পরীক্ষার নাম কি, উত্তর হবে লেসাইন পরীক্ষা। দেন সেকেন্ড লাইনটা দেখো, সেখানে একটা শব্দ আছে সোডিয়াম ধাতু, তাহলে লেসাইন পরীক্ষায় কোন ধাতু ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে সোডিয়াম ধাতু। এখান থেকে এই দুইটা শব্দ, আর কিছু পড়ার দরকার নাই। লেসাইন পরীক্ষা হ্যালোজেন শনাক্তকারী পরীক্ষা, এবং লেসাইন পরীক্ষায় ব্যবহার করা হয় সোডিয়াম ধাতু। তার নিচে দেখো প্রয়োজনীয় যন্ত্রপাতি, দরকার নাই আমাদের পড়ার। তারপরে প্রয়োজনীয় চিত্র, আরো দরকার নাই। কিন্তু ছবির নিচে তোমরা একটু যদি খেয়াল করো, ওখানে দেখো কিছু বোল্ড শব্দ কালার দেয়া আছে। লেসাইন পরীক্ষায় সিলভার ক্লোরাইডের হয় সাদা পদক্ষেপ, ব্রোমাইডের হয় হালকা হলুদ পদক্ষেপ, এবং আয়োডাইডের হয় হলুদ পদক্ষেপ। এই তিনটা কালার আমাদেরকে করতে হবে, সাদা, হালকা হলুদ, হলুদ। আমি আরেকবার বলে দিই, হ্যালোজেন শনাক্তকারী পরীক্ষার নাম হচ্ছে লেসাইন পরীক্ষা। লেসাইন পরীক্ষায় কোন ধাতু ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে সোডিয়াম ধাতু, এবং ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, সাদা, হালকা হলুদ, হলুদ। পড়া শেষ। এখান থেকে আর তেমন কিছু পড়ার দরকার নাই।
পরের পেজে আসো, সেখানে খেয়াল করো আবার মূলনীতি। এই যে মূলনীতি, এই মূলনীতির একেবারে ফার্স্ট লাইন অ্যালকোহলিক মূলক শনাক্ত করা হয়। তার নিচে লেখা আছে 1 2 3 4, তার মানে এই চারটা অ্যালকোহলের শনাক্তকারী পরীক্ষা। এখান থেকে 3টা পরীক্ষা, আর অন্য কোনো জায়গা থেকে আরেকটা পরীক্ষার নাম দিয়ে কোশ্চেন হবে নিচের কোনটি অ্যালকোহলের শনাক্তকারী পরীক্ষা নয়। তো সবার আগে আমাকে এই 4টা পরীক্ষার নাম মুখস্থ করে ফেলতে হবে। এই 4টা পরীক্ষার নাম সহজেই একটা লাইনের মাধ্যমে আমরা মুখস্থ রাখতে পারি। কিভাবে? এই যে পরে এই লাইনটা আমরা অ্যালকোহলের পরীক্ষাগুলোর জন্য মনে রাখবো, সাদিয়া এসে সারেনি। ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু এখনো সাদিয়া এসে সারে নাই। পরীক্ষার নাম মনে রাখতে পারি কিভাবে? দেখো, সাদিয়া দিয়ে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, সাদিয়া সোডিয়াম ধাতু। এসে দিয়ে দুইটা, একটা হচ্ছে এসিটাইল ক্লোরাইড পরীক্ষা, আর একটা হচ্ছে অ্যাস্টার পরীক্ষা। তাহলে এসে অ্যাস্টার অ্যাসিটাইল, আর সারেনি সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা। তাহলে উত্তর দাও, অ্যালকোহলের শনাক্তকারী পরীক্ষা 9 কোনটি? সোডিয়াম ধাতুর পরীক্ষা, এসিটাইল ক্লোরাইড পরীক্ষা, অ্যাস্টার পরীক্ষা, টলেন বিকারক পরীক্ষা। উত্তর হচ্ছে টলেন বিকারক পরীক্ষা। তাহলে 4টা পরীক্ষার নাম আমরা মুখস্থ করলাম। এবার এই নিচে যে 4টা পরীক্ষার বর্ণনা আছে, সেই 4টা পরীক্ষার বর্ণনা থেকে আমরা শুধুমাত্র পরীক্ষাগুলোতে কি কালার হয় বা কি হয় সেটা পড়বো, আর কিছু না। বইয়ে 289 পেজে ফেরত আসো। 289 পেজে সোডিয়াম পরীক্ষা, বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস বের হয়। অ্যাস্টার পরীক্ষা, পাকা ফলের সুগন্ধ পাওয়া যায়। তাহলে কোন পরীক্ষায় পাকা ফলের সুগন্ধ পাওয়া যায়? এসিটাইল ক্লোরাইড পরীক্ষা, সাদা ধোঁয়ার সৃষ্টি হয়। আর সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা, গোলাপি অথবা লাল বর্ণ সৃষ্টি হয়। তাহলে এই 4টা পরীক্ষার বর্ণনা পড়ার দরকার নাই, শুধুমাত্র কালার আমরা মনে রাখবো। 4টা পরীক্ষার নাম এবং 4টা পরীক্ষার কালার। এই পরের পেজে আসি, 290 পেজ। 290 পেজ, অ্যালডিহাইড ও কিটোন মূলক শনাক্তকরণ। মূলনীতিটা পড়তে হবে আমাদের। আমরা গত ক্লাসে অ্যালডিহাইড কিটোন যখন পড়ছি, এই শনাক্তকারী পরীক্ষাগুলো গত ক্লাসেও ছিল। একটু রিপিট করার মতো, তুমি গত ক্লাসের পড়াগুলো একটু মনে দিয়ে শোনো। অ্যালডিহাইড ও কিটোন উভয়ই একটা শনাক্তকারী পরীক্ষা দেয়, ওই পরীক্ষাটার নাম হচ্ছে 2,4-DNP। আর বাকি পরীক্ষাগুলো হচ্ছে অ্যালডিহাইড কিটোনের পার্থক্যকারী পরীক্ষা, টলেন বিকারক পরীক্ষা, ফেলিং দমন পরীক্ষা। তাহলে অ্যালডিহাইড কিটোন উভয়ই কোন পরীক্ষা দেয়? উত্তর হচ্ছে 2,4-DNP। অ্যালডিহাইড কিটোনের পার্থক্যকারী পরীক্ষা কি কি? একটা হচ্ছে টলেন বিকারক, আর একটা হচ্ছে ফেলিং দমন পরীক্ষা। এই পরীক্ষাগুলোর বর্ণনা করার দরকার নাই, শুধুমাত্র কালারগুলা। 2,4-DNP পরীক্ষাতে কমলা, লাল বা হলুদ পদক্ষেপ করে 2,4-DNP। টলেন বিকারক পরীক্ষায় চকচকে সিলভার দর্পণ সৃষ্টি হয়, আর ফেলিং দমন পরীক্ষায় লালচে বর্ণের পদক্ষেপ করে। 3টা কালার এখানে আছে, তোমরা গত ক্লাসে এই কালারগুলো পড়েছো। কিন্তু খেয়াল করো, মূলনীতিতে 4 নাম্বার লেখা আরেকটা পরীক্ষা দেখা যাচ্ছে। 4 নাম্বার পরীক্ষাটার নাম হচ্ছে শিফ বিকারক পরীক্ষা। এই পরীক্ষার বর্ণনাটা এই বইয়ে নাই। শিফ বিকারক পরীক্ষার বর্ণনা আমাদের গুহ স্যারের বইয়ে আছে, আবার কবির স্যারের বইয়ে আছে। তাহলে আমরা এখন শিফ বিকারক পরীক্ষাটা সম্পর্কে 2 লাইন শুনে নিই। শিফ বিকারক পরীক্ষা অ্যালডিহাইড কিটোনের পার্থক্যকারী একটা পরীক্ষা। পার্থক্যকারী পরীক্ষা মানে হচ্ছে এই পরীক্ষাটা একজন দিবে আর একজন দিবে না। তাহলে অ্যালডিহাইড আর কিটোন এর ভিতরে এই পরীক্ষাটা অ্যালডিহাইড দেয়, কিটোন দেয় না। তাহলে অ্যালডিহাইড দেয়, কিটোন দেয় না, এরকম পরীক্ষা হচ্ছে 3টা: টলেন বিকারক, ফেলিং দমন, শিফ বিকারক পরীক্ষা। এবং শিফ বিকারক পরীক্ষায় কি বর্ণের পদক্ষেপ পড়ে এটা হাজারী স্যারের বইয়ে নাই, তোমরা বইয়ে লিখে রাখতে পারো, গোলাপি পদক্ষেপ। তাহলে এই যে মূলনীতিতে 4 নাম্বার পরীক্ষাটা দেখা যাচ্ছে শিফ বিকারক পরীক্ষা, ওটা একটা পার্থক্যকারী পরীক্ষা, আর এই পরীক্ষাতে কি বর্ণের পদক্ষেপ পড়ে? গোলাপি। এর বাইরে আর কিছু জানার দরকার নাই। আমাদের হাজারী স্যারের বই অনুযায়ী অ্যালডিহাইড কিটোনের পরীক্ষা আমরা পেলাম 4টা,
কিন্তু আমাদের গুহ স্যারের বইয়ে অ্যালডিহাইড কিটোনের পরীক্ষা আছে 5টা, আরো একটা বেশি আছে, 5 নাম্বার আরেকটা পরীক্ষা আছে, যেটা হচ্ছে শুধুমাত্র কিটোন দেয়, অ্যালডিহাইড দেয় না। তাহলে অ্যালডিহাইড দেয়, কিটোন দেয় না, এরকম পরীক্ষা পেলাম আমরা 3টা, টলেন বিকারক, ফেলিং দ্রবণ, শীত বিকারক পরীক্ষা। এখন আমরা উল্টাটা, কিটোন দেয় অ্যালডিহাইড দেয় না, ওই পরীক্ষাটার বর্ণনা হাজারী স্যারের বইয়ে নাই, তোমরা একটু লিখে রাখো। কিটোন শনাক্তকারী পরীক্ষার নাম কি? কিটোন শনাক্তকারী পরীক্ষার নাম হচ্ছে সোডিয়াম নাইট্রোক্লোরাইড পরীক্ষা। তাহলে কিটোন দেয় কিন্তু অ্যালডিহাইড দেয় না, এমন পরীক্ষাটার নাম কি? সোডিয়াম নাইট্রোক্লোরাইড পরীক্ষা। আর সোডিয়াম নাইট্রোক্লোরাইড পরীক্ষায় কি বর্ণের পদক্ষেপ পড়ে? লাল পদক্ষেপ। এনাফ, আর কিচ্ছু জানার দরকার নাই। তাহলে আমি অ্যালডিহাইড কিটোনের পরীক্ষাগুলো আবার রিপিট করি। অ্যালডিহাইডও দেয়, কিটোনও দেয়, পরীক্ষাটার নাম 2,4-DNP। অ্যালডিহাইড দেয় কিন্তু কিটোন দেয় না, টলেন বিকারক, ফেলিং দ্রবণ, শীত বিকারক। কিটোন দেয় কিন্তু অ্যালডিহাইড দেয় না, পরীক্ষাটার নাম হচ্ছে সোডিয়াম নাইট্রোক্লোরাইড পরীক্ষা। কালারগুলো মনে রাখতে হবে। নিচে 290 পেজে দেখো আবার একটা মূলনীতি দেখা যাচ্ছে, অ্যাসিডের শনাক্তকারী পরীক্ষা। অ্যাসিডের শনাক্তকারী পরীক্ষা 1 নম্বর হচ্ছে লিটমাস। লিটমাসের একটাই কথা, লালকে নীল করবে না নীলকে লাল করবে, সেই কথাটা আমাদের অনেকের প্যাচ লাগে, সেই প্যাচ যাতে না লাগে সেটার জন্য আমরা একটা কথা মনে রাখি, লিটমাস পরীক্ষা হচ্ছে অনীলা বা আনীলা, যেটা মনে রাখতে সুবিধা হয় তোমাদের। অনীলা মানে অম্ল, নীলকে লাল করে, অনীলা। মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2019, তোমাদের গত বছরই আসছিল এই কোশ্চেনটা। নীল লিটমাসকে লাল করে কোনটা? অ্যাসিড, ক্ষার, ক্ষারক, সোডিয়াম হাইড্রোক্সাইড? উত্তর হচ্ছে অ্যাসিড। তাহলে অনীলা, অম্ল নীলকে লাল করে, লিটমাস পরীক্ষা। অম্ল যদি নীলকে লাল করে, এখান থেকে তোমরা উত্তর বলতে পারবা। ক্ষার কি করবে? উল্টাটা, লালকে নীল করে। তাহলে আমরা লিটমাস পরীক্ষার জন্য মনে রাখবো অনীলা। লিটমাস পরীক্ষার পরে আরেকটা পরীক্ষা আছে বইয়ে, সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা। সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা 5% সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়, বুদবুদ সহ কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হয়। 291 পেজ। 5% সোডিয়াম বাইকার্বনেট, বুদবুদ সহ কার্বন ডাই অক্সাইড। এনাফ, আর কিছু দরকার নাই। আমাদের 2.12 পড়া শেষ। তাহলে 2.12 থেকে আরেকবার বলে দেই, আমাদেরকে পড়তে হবে পরীক্ষাগুলোর নাম, পরীক্ষাগুলোর কালার, কার শনাক্তকারী পরীক্ষা কোনটা সেই নামগুলা আর কালারগুলা, আর কিছু দরকার নেই। 2.13 আইআর স্পেকট্রোস্কোপ। 2.13 আইআর স্পেকট্রোস্কোপ থেকে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাতে কোশ্চেন আসার সম্ভাবনা নাই বললেই চলে, একদম 0%। বাট এই জিনিসটা আমরা বোঝার জন্য পড়বো। আইআর মানে হচ্ছে ইনফ্রারেড। স্পেকট্রো কথাটা আসছে স্পেকট্রাম কথা থেকে, স্পেকট্রাম মানে হচ্ছে বর্ণালী, আর স্কোপ মানে হচ্ছে বীক্ষণ, বর্ণালী বীক্ষণ। তার মানে এখানে আইআর রশ্মির সাহায্যে বর্ণালী বীক্ষণ করা হবে, এবং বর্ণালী বীক্ষণ করে কি করা হবে? জৈব যৌগ শনাক্তকরণ করা হবে। আমরা পুরাতন পদ্ধতিতে লাল হয়, নীল হয়, হলুদ হয়, বিভিন্ন কালার দেখে জৈব যৌগ শনাক্ত করি, কিন্তু তার বিপরীত পদ্ধতি এখন মডার্ন টেকনিক হচ্ছে আইআর স্পেকট্রোস্কোপের মাধ্যমে জৈব যৌগ শনাক্ত করা। জৈব যৌগ শনাক্তকরণ করা হয় কিভাবে সেটা হচ্ছে কথা। তোমাদেরকে যদি একটা ছবি দেখাই তাহলে সিম্পলি একটা মেকানিজম তোমরা বুঝতে পারবা। এই ছবিটা একটু বুঝো। এটা আইআর স্পেকট্রোস্কোপের ভিতরের মেকানিজমের একটা অংশ। আইআর স্পেকট্রোস্কোপ ছোট একটা বক্স, যার মাঝখানে স্যাম্পল হিসেবে টেস্ট টিউব রাখার একটা জায়গা থাকবে। টেস্ট টিউব, স্যাম্পলটা হচ্ছে টেস্ট টিউব, সামনে একটা সোর্স থাকে লাইট, যেখান থেকে আইআর রশ্মি বের হয়, আর লাস্টের দিকে থাকে একটা ডিটেক্টর। স্যাম্পল হিসেবে যে কোনো রাসায়নিক যৌগ, জৈব যৌগ রাখা হয়। সাপোজ ধরো আমি এই স্যাম্পল মানে টেস্ট টিউবের ভিতরে আমি অ্যালকোহল রাখলাম, সোর্স থেকে আইআর রশ্মি বের হলো, অ্যালকোহলের ভিতর দিয়ে আইআর রশ্মি প্রবাহিত হলো, তাহলে অ্যালকোহল আইআর রশ্মির কিছুটা অংশ শোষণ করলো, এবং ডিটেক্টরের এখানে লাইটের কিছু একটা অংশ আসলো। পুরোপুরি লাইট কিন্তু আসবে না, স্যাম্পল কিছুটা শোষণ করবে আর কিছুটা অংশ প্রতিসরিত হয়ে ডিটেক্টরের কাছে আসবে।
ধরো ওই স্যাম্পলের জায়গায় এবার অ্যালকোহল নাই, এবার আছে গ্লিসারিন। তাহলে সোর্স থেকে আগে যতটুকু লাইট আসতো, অ্যালকোহলের বদলে যখন গ্লিসারিন দেওয়া হলো তখন লাইট আসবে অন্যরকম। আবার ধরো গ্লিসারিন না, আমরা সেখানে দেওয়া হলো ফেনল, তাহলে ফেনলের সময় লাইট আসবে এক এক রকম। তার মানে এক একটা যৌগ আলো শোষণ করবে এক এক রকম ভাবে, এবং তার ভিতর দিয়ে প্রতিসরিত হয়ে ডিটেক্টরের উপর পড়বে আলোটা এক এক রকম। যেহেতু একজনেরটা এক এক রকম, তাহলে কার ফ্রিকোয়েন্সি কত আসে সবারটা বের করে একটা চার্ট করে ফেললেই হয়। ওই চার্টটা মেশিনের সাথে লাগানো থাকে, এবং পরবর্তীতে কোনো অজানা কেমিক্যাল যখন আমরা শনাক্ত করতে যাব স্যাম্পল হিসেবে সেটা বসাবো, লাইট চলে আসবে আবার। সবার ওকে আবার? মাঝখানে কারেন্ট সমস্যা করছে, কারেন্ট না থাকার কারণে, কারেন্ট চলে যাওয়ার কারণে হঠাৎ করে ডিস্টার্ব। আমি আবার পড়াশোনাতে ফেরত আসি। সবাই শুনতে পাচ্ছ তো? ওকে, আচ্ছা। তাহলে এক একটা কেমিক্যাল এক এক রকম ভাবে যেহেতু শোষণ করে, কার মান কত সেই মানগুলা আমাদেরকে মনে রাখতে হবে। মেকানিজমটা আমরা বুঝতে পারছি। এবার ফাইনাল কথা, আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে এমসিকিউ পরীক্ষা। এমসিকিউ পরীক্ষাতে কি আমাদেরকে বলবে আইআর স্পেকট্রোস্কোপ কিভাবে কাজ করে চিত্র সহ আলোচনা করো? নেভার। তাহলে এতক্ষণ যা বললাম এগুলো জাস্ট তোমাদের বোঝার জন্য বললাম। এমসিকিউ পরীক্ষা তার মানে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষাতে কি আসবে সেই লাইনে চলে আসি। তোমরা 2.13 ওখানে ফেরত আসো, 291 পেজ, 2.13। 2.13 থার্ড লাইনটা দেখো, এখানে কোন আইআর রশ্মি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে মিডল আইআর রশ্মি। তাহলে আইআর স্পেকট্রোস্কোপে কোন আইআর রশ্মি ব্যবহৃত হয়? উত্তর মিডল আইআর। দেন মিডল আইআর এর তরঙ্গ দৈর্ঘ্যটা তোমাদেরকে জানতে হবে, 2.5 থেকে 25 মাইক্রোমিটার, এটা এখানে দাগানো আছে। আবার নিচের দিকে দেখো 2.5 থেকে 25 তরঙ্গ পরিসরে তরঙ্গ সংখ্যা কত থেকে কত হয়? 4000 থেকে 400 সেন্টিমিটারের ভিতর হয়, এই লাইনটা মনে রাখতে হবে। আর জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে তরঙ্গ সংখ্যা হয় 1000 থেকে 4000। এই দাগানো লাইনগুলো একটু পড়ো, এর বেশি আর কিছু পড়ার দরকার নাই, তোমরা শুধুমাত্র এতটুকু করতে পারলেই চলবে। ঠিক আছে? দেন পরের পেজে আসো, সেখানে খেয়াল করো একটা বক্স আছে 292 পেজ।
292 পেজের বক্সটা যদি তোমরা দেখো, সেখানে অনেকগুলা যৌগের ফ্রিকোয়েন্সি দেয়া আছে। কোন যৌগের ফ্রিকোয়েন্সি কত, কোন যৌগের ফ্রিকোয়েন্সি কত, এতগুলা ফ্রিকোয়েন্সি আমাদের মনে রাখার দরকার নাই, এবং এখান থেকে কোশ্চেনও খুব কম আসে। তাহলে আমরা এখান থেকে পুরোপুরি বাদ দিব না, আমরা 1 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার এই চারটার শুধুমাত্র প্রথম সংখ্যাগুলো যদি মনে রাখতে পারি তাহলেই মোর দেন এনাফ। সাপোজ জৈব যৌগের শনাক্তকরণে আইআর স্পেকট্রোস্কোপে অ্যালকোহলের ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ সংখ্যা কত হয়, উত্তর হচ্ছে 1000, অ্যালডিহাইড 2700, অ্যালকেন 2800, অ্যালকোহল ফেনল একক অণু হিসেবে থাকলে 3600। এই চারটা মান প্রথম সংখ্যা, এর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নাই। তোমরা পরের পেজে যদি যাও 293-94 পেজ, তোমাদের বইয়ে দেখবে অনেকগুলা গ্রাফ দেয়া আছে, মাউন্ট এভারেস্ট পাহাড়ের মতো গ্রাফ, উঁচা নিচা পাহাড়, এইগুলা পড়ার কোনো দরকার নাই। যে জিনিসগুলা থেকে আমাদের কোশ্চেন আসে না ওগুলা আমরা পড়বো না। ওকে, আমরা চলে আসি পরের টপিক 2.14 গ্লিসারিন ও ফেনল। গ্লিসারিন, গ্লিসারিনের সংকেতটা তোমরা যদি খেয়াল করো, তোমরা গ্লিসারিনের সংকেত জানো, এখানে বইও দেখা যায় CH2OH, তারপর CHOH, তারপর আবার CH2OH, তার মানে গ্লিসারিনে OH হচ্ছে 3টা। সো কোশ্চেন আসবে গ্লিসারিনে কয়টা হাইড্রোক্সিল মূলক থাকে, 3টা, তাহলে গ্লিসারিনের অপর নাম কি, ট্রাইগ্লিসারাইড। খেয়াল করো থার্ড লাইনে শব্দটা বোল্ড করে লেখা আছে ট্রাইগ্লিসারাইড, তাহলে গ্লিসারিনে কয়টা হাইড্রোক্সিল মূলক থাকে, উত্তর হচ্ছে 3। ফেনল মানে বেনজিনের সাথে OH, এটা আমরা জানি। এখানে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে 5 নাম্বার লাইনটা, 2.14 5 নাম্বার লাইন। শিল্পক্ষেত্রে ফেনল থেকে কি কি প্রস্তুত করা যায়, নাইলন, ইপক্সি আঠা বা গ্লু ও থার্মোসেটিং ব্যাকেলাইট প্রস্তুত করা হয়। এই 5 নাম্বার লাইনটা তোমরা তোমাদের বইয়ে দাগায় রাখো, নাইলন, ইপক্সি আঠা বা গ্লু এবং থার্মোসেটিং ব্যাকেলাইট। দেন খেয়াল করো লাল দাগ দিয়ে 3টা যৌগের সংকেতের নিচে লেখা আছে বিপি। ইথানল, বিপি মানে হচ্ছে বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক জানতে হবে 78.3, গ্লাইকলের স্ফুটনাঙ্ক 197, গ্লিসারিনের স্ফুটনাঙ্ক হচ্ছে 290। এই সংখ্যা 3টা মুখস্থ করে ফেলতে হবে। 2.14 এই যে গ্লিসারিনের সংকেত আমরা জানি 3টা OH, এটা আমরা পড়লাম। 2.14.1 পেজ নাম্বার 296 গ্লিসারিন প্রস্তুতি, ওখানে আসো। প্রস্তুতির বর্ণনা সমীকরণ এগুলো আসলে আসবে না, সো এগুলো আমাদের পড়ার দরকার নাই, এখান থেকে যেটা আসতে পারে ওটা পড়ি। এই যে সমীকরণটা নিচের লাইনটা, স্পেন্ট লাইয়ে কত পার্সেন্ট গ্লিসারিন থাকে, উত্তর হচ্ছে 3 থেকে 5%। ওখানে ফিটকিরি যোগ করলে ওটা কত পার্সেন্ট গ্লিসারিন পরিণত হয়, 80%। তাহলে ফিটকিরির সংকেত এটা করতে হবে K2SO4 Al2SO4 3, 24 অণু পানি। খেয়াল রেখো 42 অণু পানি না, কিন্তু 24 অণু পানি। আর তার নিচে গ্লিসারিনের আপেক্ষিক গুরুত্ব কত, 1.26। তোমরা এই প্যারাটা ভালো মতো পড়ো। দেন আরো কিছু প্রস্তুতি সমীকরণ আছে, ওগুলা দরকার নাই। নিচে কিছু সংখ্যা দেখা যায়, কত তাপমাত্রায় গ্লিসারিন প্রস্তুত হয়, কত চাপে হয়, ওই সংখ্যাগুলো এখান থেকে মুখস্থ করে নিতে হবে, সংখ্যাগুলো একটু মুখস্থ করবা। দেন তোমরা যদি 297 পেজে আসো, ওখানে আছে গ্লিসারিনের শনাক্তকারী পরীক্ষা। গ্লিসারিনের শনাক্তকারী পরীক্ষার বিক্রিয়ার একেবারে শুরুতে একটা কথা আছে, কয়টা 1 ডিগ্রি অ্যালকোহল, কয়টা 2 ডিগ্রি অ্যালকোহল। আমরা জানি গ্লিসারিনের 1 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে CH2OH, CH2OH আছে 2টা, CH2OH উপরে নিচে CH2OH, তাহলে গ্লিসারিনের 2টা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল আর মাঝখানে CHOH, ওটা হচ্ছে 2। তাহলে গ্লিসারিনে কয়টা 2 ডিগ্রি অ্যালকোহল আছে, উত্তর হচ্ছে একটা। গ্লিসারিনে কয়টা 1 ডিগ্রি অ্যালকোহল আছে, উত্তর হচ্ছে 2টা। কোন অ্যালকোহল অধিক সক্রিয়, 1 ডিগ্রি অ্যালকোহল মূলকটা অধিক সক্রিয়। ওকে, দেন প্রতিস্থাপন বিক্রিয়া, ওখানে একটা কথা পড়ো হাইড্রোজেন গ্যাস। অপসারণ বিক্রিয়া, ওখান থেকে একটা কথা পড়ো অ্যাক্রোলিন টেস্ট। গ্লিসারিনের অপসারণ বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট।
এই অ্যাক্রিলিন টেস্ট দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেকবার কোশ্চেন আসছে। একবার আসছে ফেনলের শনাক্তকারী পরীক্ষা 9 কোনটা, উত্তর হচ্ছে অ্যাক্রিলিন টেস্ট। আবার আরেকবার আসছে গ্লিসারিনের শনাক্তকারী পরীক্ষা কোনটা, উত্তর হচ্ছে অ্যাক্রিলিন টেস্ট। তাহলে অ্যাক্রিলিন টেস্ট শব্দটা মনে রাখতে হবে এবং এটা কার শনাক্তকারী পরীক্ষা, উত্তর হচ্ছে গ্লিসারিনের। ওকে, দেন 2.14.2 তোমরা যদি ফেনলের এখানে চলে আসো, ফেনলটা একটু খেয়াল করো। একেবারে ফার্স্ট লাইন, ফেনল মানে বেনজিনের সাথে ওএইচ, সেটা আমরা জানি, কিন্তু যেটা জানতে হবে ফেনলের অপর নাম। একেবারে ফার্স্ট লাইনে দেখো একটা শব্দ আছে কার্বলিক অ্যাসিড, তাহলে ফেনলের অপর নাম কি, উত্তর হচ্ছে কার্বলিক অ্যাসিড। আরেকটা শব্দ আছে কিন্তু কাছাকাছি, কার্বনিক অ্যাসিড, ক্যাচ লাগাবা না, ফেনল, ফেনল, লাস্টে হচ্ছে ল, তাহলে অ্যাসিডটার নাম হচ্ছে কার্বলিক, ল, কার্বনিক না। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে ফেনলের অপর নাম কার্বনিক অ্যাসিড, উত্তর হচ্ছে ভুল, ফেনলের অপর নাম কার্বলিক অ্যাসিড। দেন সেকেন্ড লাইন, ফেনল ডিসইনফেক্টেন্ট ও অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়, জীবাণুনাশক ও পচনরোধক। এবং একটা বোল্ড লাইন, ডেটলের রাসায়নিক নাম হচ্ছে 4-chloro-3,5-dimethyl-phenol, এই লাইনটা। এখানে খেয়াল করো একটা ডাক্তারি কথা আছে, বার্নল ক্রিম, খুব সুন্দর লাইন এবং ডাক্তারদের পছন্দের লাইন। পুড়ে গেলে ডাক্তাররা যে ক্রিমটা লাগায় তার নামই হচ্ছে বার্নল ক্রিম। তাহলে কোশ্চেন আসবে বার্নল ক্রিম তৈরিতে কি ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে 2,4,6-ট্রাইনাইট্রোফেনল বা পিকটিক অ্যাসিড। এই প্যারাটা ভালো মতো পড়ো। দেন পরের পেজে জেনে নাও, 298 পেজ যদি দেখো তোমরা, ওখানে জেনে নাও নামে একটা কথা দেখা যায়। জেনে নাও এর এখানে অ্যান্টিসেপটিক ও ডিসইনফেক্টেন্ট বলতে কি বোঝায় সে জায়গাগুলো আছে। এখন আমরা করোনাকালীন সময়ে হাত ধোয়ার জন্য, গড় মোছার জন্য প্রায় ব্যবহার করতেছি অ্যান্টিসেপটিক সলিউশন, ডিসইনফেক্টেন্ট সলিউশন। তাহলে অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্টের মাঝখানে পার্থক্য কি? যে কেমিক্যাল গুলা জীবদেহের, প্রাণী দেহের জীবাণু ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় অ্যান্টিসেপটিক। আর যারা জীবদেহের না, পরিবেশ, মাটি, ফ্লোর, গড় মোছার কাজে যে কেমিক্যাল গুলা ব্যবহার করা হয় ওগুলাকে বলা হয় ডিসইনফেক্টেন্ট। তাহলে পার্থক্য হচ্ছে একটা জীবদেহে ব্যবহার করা হয় আর একটাকে পরিবেশে, মাটিতে ব্যবহার করা হয়। তাহলে কোশ্চেন আসবে যে সকল রাসায়নিক পদার্থ জীবদেহের ক্ষত স্থানের জীবাণু সংক্রমণ রোধ করে তাদেরকে কি বলে, উত্তর হচ্ছে অ্যান্টিসেপটিক। আর যে সকল রাসায়নিক পদার্থ পরিবেশ রক্ষা করার কাজে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় ডিসইনফেক্টেন্ট। দুটার ভিতরে ফেনল আছে, কিন্তু ফেনলের পরিমাণটা যদি জীবদেহে বেশি থাকে তাহলে জীবদেহের জন্য ক্ষতি হতে পারে। তাহলে ফেনলের পরিমাণটা বেশি থাকবে পরিবেশেরটাতে, আর জীবদেহেরটাতে ফেনলের পরিমাণ কম থাকবে। তাহলে ডিসইনফেক্টেন্টে থাকে 1% ফেনল আর 0.2% ফেনল থাকে অ্যান্টিসেপটিকে। এতটুকু করলেই হবে। অ্যান্টিসেপটিক জীবন্ত কোষে দেয়া যায় আর ডিসইনফেক্টেন্ট পরিবেশে দেয়া হয়। সবাই আশা করি ক্লিয়ার। কিছু কিছু কেমিক্যাল আছে যাদেরকে পরিবেশেও দেয়া যায় আবার জীবদেহ দেয়া যায়, তারা অ্যান্টিসেপটিক, ডিসইনফেক্টেন্ট দুইটাই। একটু পরে এই পড়াটা পাবো। ফেনল প্রস্তুতি, 1 নাম্বার কিউমিন ফেনল পদ্ধতি আর 2 নাম্বার ডাউ পদ্ধতি। প্রস্তুতি থেকে আসলে একটা কথাই পড়তে হবে ভাইয়া, এখানে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। কি কি মুখস্থ করবা? কোন পদ্ধতিতে তাপমাত্রা কত, চাপ কত আর প্রভাবকের নাম কি, এর বাইরে আর কিছু তোমাদের পড়া লাগবে না। তাপমাত্রা, চাপ আর প্রভাবক। ওকে, আমাদের ফেনল পড়া শেষ। তারপরের পেজে ফেনলের মধ্যম তেল থেকে শনাক্তকরণ, 299 পেজে যদি আসো, মধ্যম তেল তোমাদের জৈব রসায়নের ফার্স্ট ক্লাসে পড়ানো হয়েছিল একটা বক্সে। লঘু তেল, মধ্যম তেল, ভারী তেল কি কি থাকে, কত পার্সেন্ট থাকে, ওই পড়াগুলা তোমরা জানো, এখানে আছে। মধ্যম তেল থেকে ফেনল নিষ্কাশন একটু দেখে নিও। দেন ফেনলের শনাক্তকারী বিক্রিয়া, এই জায়গাটাতে যদি আসো, ফেনল অম্লধর্মী, তাহলে তোমরা বই না দেখে আমাকে বলো, যেহেতু অম্লধর্মী তাহলে ফেনল কি করবে, নীল লিটমাসকে লাল করবে না লাল লিটমাসকে নীল করবে? আমরা মনে রাখছি অনীলা, অম্ল নীলকে লাল করে, তাহলে ফেনল অম্ল, তার মানে সে নীল লিটমাসকে লাল করতে পারে। দেখো লেখা আছে ফেনলের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে।
তুমি এখান থেকে মুখস্থ করবা 10, ফেনলের পিকে এর মান হচ্ছে 10। ওকে, তারপরের পেজে যাও, ফেনলের আরো 3টা শনাক্তকারী পরীক্ষার নাম আছে, পেজ নাম্বার 300। ফেনলের 3টা শনাক্তকারী পরীক্ষার নাম, ব্রোমিন পরীক্ষা, ফেরিক ক্লোরাইড পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা। এই 3টা পরীক্ষার নামের সাথে অ্যাক্রিলিন পরীক্ষার নামটা যোগ করে দিয়ে ভর্তি পরীক্ষায় দুইবার কোশ্চেন আসছে। একবার আসছে ফেনলের শনাক্তকারী পরীক্ষার নাম 9 কোনটা বা পরীক্ষা 9 কোনটা, ব্রোমিন পরীক্ষা, ফেরিক ক্লোরাইড পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা, অ্যাক্রিলিন পরীক্ষা। তাহলে উত্তর হচ্ছে অ্যাক্রিলিন পরীক্ষা। আরেকবার আসছে গ্লিসারিনের শনাক্তকারী পরীক্ষা কোনটা, সেম অপশন, ব্রোমিন পরীক্ষা, ফেরিক ক্লোরাইড পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা, অ্যাক্রিলিন পরীক্ষা। উত্তর হচ্ছে অ্যাক্রিলিন। তাহলে এই পরীক্ষাগুলোর নাম মনে রেখো, আর ভিতরে দেখো কালারগুলো বোল্ড করে দেয়া আছে, কালারগুলো পাঠতে হবে, নাম আর কালার। তারপরের পেজে সমীকরণ, ওগুলো আমরা পড়বো না, আমরা চলে আসবো আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস 2.15। আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া হচ্ছে এটা, নাইট্রোগ্লিসারিন ও টিএনটি। এখান থেকে প্রত্যেকবারই কোশ্চেন আসতে দেখা গেছে, গতবার আসেনি, তার আগের বছর আসছিল। ডিনামাইট প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে নাইট্রোগ্লিসারিন। তাহলে নাইট্রোগ্লিসারিন কি, তোমরা যদি এই ছবিটা দেখো, দেখো গ্লিসারিনের লাস্টে যে এইচ ছিল, ওই এইচটাকে 3টা নাইট্রোমূলক দিয়ে সরাই দেওয়ার পর যে যৌগটা হলো, তার নামই হচ্ছে নাইট্রোগ্লিসারিন। তাহলে নাইট্রোগ্লিসারিনের কয়টা নাইট্রোমূলক আছে? 3টা। তাহলে নাইট্রোগ্লিসারিনের অপর নাম হচ্ছে গ্লিসারিন ট্রাইনাইট্রেট, 3, সো ট্রাই। আর টিএনটি মানে এই যে ছবিটা, নিচের ছবিটা দেখো, 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন, টিএনটি, ট্রাইনাইট্রোটলুইন, এটাকে বলা হয় টিএনটি। নাইট্রোগ্লিসারিনটা অ্যালিফেটিক যৌগ আর টিএনটিটা অ্যারোমেটিক যৌগ। এগুলো আমরা জানি, কিন্তু পরীক্ষায় যেটা আসে সেটা আমাকে জানতে হবে। নাইট্রোগ্লিসারিনের ব্যবহার আর আসে টিএনটির ব্যবহার, ব্যবহারগুলো মাস্ট, ব্যবহারগুলো ভালো মতো পড়ি। ব্যবহারের একেবারে ফার্স্ট লাইন, নাইট্রোগ্লিসারিন বর্ণহীন তেল জাতীয় পদার্থ। এখানে খেয়াল করো একটা শব্দ আছে ডিনামাইট, এই কোশ্চেনটাই 2018 সালে আসছিল। ডিনামাইট প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে নাইট্রোগ্লিসারিন। তাহলে এই ডিনামাইট শব্দটা মনে রাখতে হবে। ডিনামাইট আবিষ্কার করেছিল আলফ্রেড নোবেল 1875 সালে। এটা কবির স্যারের বইয়ে আছে, তোমাদের জেনারেল নলেজে অন্য কোনো সাল থাকতে পারে, বাট ডিনামাইট আবিষ্কৃত হয় 1875, এটা কবির স্যারের বইয়ে আছে। দেন ব্যবহার খেয়াল করো, ডিনামাইট আলফ্রেড নোবেল আবিষ্কার করার পর আলফ্রেড নোবেল কি করতে যাচ্ছিল? সে কিন্তু মানুষকে মারতে চায়, বোমা হিসেবে ব্যবহার করতে চায় না। উদ্দেশ্য ছিল তেলের খনির অনুসন্ধান করা। তাহলে তেলের খনির অনুসন্ধান কাজে ব্যবহৃত ব্লাস্টিক জিলেটিন। কোশ্চেন হবে ব্লাস্টিক জিলেটিন কি দিয়ে তৈরি করা হয়? উত্তর হচ্ছে নাইট্রোগ্লিসারিন। অথবা কর্ডাইট তৈরিতে গান কটন, কর্ডাইট কি দিয়ে তৈরি করা হয়? কর্ডাইট, নাইট্রোগ্লিসারিন। দেন 2 নাম্বারটা দেখো, হৃদরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তার মানে ডিনামাইট বা নাইট্রোগ্লিসারিন কাউকে কাউকে মারতেও পারবে, আবার নাইট্রোগ্লিসারিন বাঁচাইতেও পারবে, ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। অ্যানজাইনা পেক্টোরিস, এই নামটা মনে রাখতে হবে। অ্যানজাইনা পেক্টোরিসে ব্যবহার করা হয় নাইট্রোগ্লিসারিন। অ্যানজাইনা হলে রক্তনালীর ভিতরে কোলেস্টেরল, চর্বি জমা হয়, রক্তনালী সংকুচিত হয়ে যায়। আমরা যখন রোগীকে নাইট্রোগ্লিসারিন দিব, নাইট্রোগ্লিসারিন সেই রক্তনালীর ভিতরে যেয়ে সেখান থেকে চর্বি বা কোলেস্টেরল গুলোকে সরাই দিবে এবং রক্তনালীটাকে প্রসারিত করবে। তাহলে ওই সংকুচিত অবস্থা থেকে নাইট্রোগ্লিসারিন রক্তনালীকে প্রসারিত করবে। তাহলে এই যে অ্যানজাইনা পেক্টোরিসে নাইট্রোগ্লিসারিন ব্যবহৃত হয়, যেটা রক্তনালীকে প্রসারিত করে, খেয়াল রাখবা। এবং প্রসারিত করলে রক্তের চাপ কমে যায়। অ্যানজাইনা রোগীদের রক্তচাপ বেশি থাকে, বাট যখন নাইট্রোগ্লিসারিন দেওয়া হয় তখন রক্তচাপ কমে আসে। এছাড়া এটি হাঁপানি রোগেও ব্যবহার করা হয়। হাঁপানি মানে হচ্ছে অ্যাজমা, তাহলে অ্যাজমাতেও ব্যবহার করা হয় নাইট্রোগ্লিসারিন। কিন্তু লাস্ট লাইনটা, নাইট্রোগ্লিসারিনের অধিক ব্যবহার করলে মাথা ধরা ও চেতনাহীন হতে পারে, এটা খেয়াল রেখো। নাইট্রোগ্লিসারিন, তুমি ডাক্তার, তোমার কাছে এক রোগী আসলো, তার অ্যানজাইনা বা হাঁপানি, তুমি তাকে 2 কেজি নাইট্রোগ্লিসারিন খাওয়াই দিলা। 2 কেজি নাইট্রোগ্লিসারিন খাওয়াই দিলে রোগীও বিস্ফোরিত হয়ে উড়ে যাবে, তুমিও উড়ে যেতে পারো। তাহলে বেশি নাইট্রোগ্লিসারিন ব্যবহার করলে কি হবে? চেতনাহীন হতে পারে, মাথা ধরতে পারে। এই শব্দগুলা ডাক্তারি কথাবার্তার সাথে মিল আছে এবং এগুলা ব্যবহার আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাতে ব্যবহার অনেক বেশি আসে। তাহলে নাইট্রোগ্লিসারিনের ব্যবহারগুলা শর্টকাটে মনে রাখবো কিভাবে? শর্টকাটটা খেয়াল করো, নাইট্রোগ্লিসারিনের ব্যবহার হচ্ছে এবিসিডি।
আমরা তো এবিসিডি পারি নাকি? আমার ছোট বাচ্চাটা 3 বছর, ওরে আমি এবিসিডি পড়াই। এখন আমি তোমাদেরকে এবিসিডি পড়াচ্ছি। তাহলে নাইট্রোগ্লিসারিনের ব্যবহারগুলো কি কি? এ বি সি ডি। এ দিয়ে কি, বি দিয়ে কি, সি দিয়ে কি, ডি দিয়ে কি? দেখো, এতে অ্যানজাইনা, এতে অ্যাজমা, বিতে ব্লাস্টিক জিলেটিন, সিতে কর্ডাইট, ডিতে ডিনামাইট। তাহলে নাইট্রোগ্লিসারিনের ব্যবহারগুলো মনে রাখবো আমরা, এ বি সি ডি। অ্যানজাইনা, অ্যাজমা, ব্লাস্টিক জিলেটিন, কর্ডাইট, ডিনামাইট। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2018, ডিনামাইট প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে নাইট্রোগ্লিসারিন। তাহলে ধরো মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2020, অ্যানজাইনা পেক্টোরিসে কি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে নাইট্রোগ্লিসারিন। আশা করি ব্যবহারগুলো আমাদের মনে থাকবে। ওকে, দেন আমরা পরের পেজে যদি আসি, পেজ নাম্বার 304। নাইট্রোগ্লিসারিন প্রস্তুতি, এগুলো প্রস্তুতি বর্ণনা সমীকরণ লাগবে না, বাট এখানে কিছু সংখ্যা দেখা যাবে, যেমন 20 ডিগ্রি, নিচের দিকে দেখো -29 ডিগ্রি, 1200 গুণ। এই সংখ্যাগুলো একটু কষ্ট করে তোমরা পড়ে নিও, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট এখান থেকে সংখ্যাগুলো পড়তে হবে। দেন 2.15.1 টিএনটি, ওখানে আসো। টিএনটি সংকেতটা আমরা পারি, টিএনটিতে নাইট্রো ছিল 3টা আর সিএস3 ছিল 1টা। তাহলে একেবারে শুরুতে দেখো বেনজিনের C6 সাথে H2, আর বাকি 4টা হাইড্রোজেনের জায়গায় 3টা হচ্ছে নাইট্রো, একটা হচ্ছে সিএস3। ফার্স্ট লাইনে দেখো আরেকটা কথা আছে, হলুদ বর্ণ। তাহলে তোমার বইয়ে তুমি এই হলুদ বর্ণ শব্দটা দাগায় রাখো, টিএনটির বর্ণ কি। দেন বৈশিষ্ট্য লেখা যে জায়গাটা আছে ওখানে দেখো, বিভিন্ন বিস্ফোরক পদার্থের বিস্ফোরণ ক্ষমতা প্রকাশের জন্য কাকে একক হিসেবে ধরা হয়? এটা খুব ইম্পর্টেন্ট লাইন, উত্তর হচ্ছে টিএনটি। টিএনটি কে একক হিসেবে ধরা হয়। আর টিএনটির গলনাঙ্ক কত? টিএনটির গলনাঙ্ক 80°C। টিএনটি প্রস্তুতি সমীকরণ এগুলো পড়ার দরকার নাই, ঠিক আছে, কিন্তু করতে হবে ব্যবহার। 305 পেজে চলে আসো, এখানে খেয়াল করো কালো অংশটার উপরে আছে ব্যবহার, টিএনটির ব্যবহার। একেবারে শুরুতে হাত বোমা বা হ্যান্ড গ্রেনেড, এই শব্দটা জানতে হবে। তাহলে কোশ্চেন আসবে হ্যান্ড গ্রেনেড তৈরিতে কি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে টিএনটি। সেনাবাহিনীর ব্যবহৃত বোম শেল কি দিয়ে তৈরি করা হয়? টিএনটি। জাহাজ ধ্বংসকারী টর্পেডো, আরেকটা হচ্ছে অ্যামাটল, যেটা পুরাতন বিল্ডিং ও পাহাড় সমতল করে। তাহলে এই শব্দগুলো মনে রাখতে হবে। আরেকটা জিনিস খেয়াল করো, টিএনটির ম্যাক্সিমাম ব্যবহারগুলো হচ্ছে ধ্বংসকারী। হাত বোমা, হাত বোমা মানে হচ্ছে মারলে এটা বোমা যা শত্রুকে ধ্বংস করবে। বোম শেল তো বোমা ধ্বংস করবে, জাহাজ ধ্বংস করবে, পুরাতন বাড়ি বা পাহাড় ধ্বংস করবে। তাহলে টিএনটির ম্যাক্সিমাম ব্যবহারগুলাই হচ্ছে ধ্বংসকারী ব্যবহার। তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, টর্পেডো যুদ্ধ জাহাজ ধ্বংসকারক, অ্যামাটল পুরাতন বাড়ি ও পাহাড় ধ্বংসকারক। তাহলে যদি কোশ্চেন আসে জাহাজ ধ্বংসকারী বোমার নাম কি, অ্যামাটল বা টর্পেডো আমাদের প্যাচ লেগে যেতে পারে, কিন্তু সহজে মনে রাখবা জাহাজ, জাহাজ মানে টাইটানিক, টাইটানিক জাহাজ। তাহলে টিতে টাইটানিক, টিতে টর্পেডো। তাহলে যদি কোশ্চেন আসে জাহাজ ধ্বংসকারী বোমার নাম কি, টাইটানিক, টর্পেডো। আর যদি কোশ্চেন আসে পুরাতন বিল্ডিং বা পাহাড় ধ্বংসকারী বোমার নাম হচ্ছে অ্যামাটল। ওকে, আশা করি এটার প্যাচ লাগবে না। কিন্তু টিএনটি থেকে আমাদেরকে কিছু এক্সট্রা কথা আরো করতে হবে, যেটা হাজারি স্যারের বইয়ে নাই। হাজারি স্যারের বইয়ে যে কথাগুলো নাই সে কথাগুলো আমি আলাদা করে একটা কাগজে লিখে দিয়েছি, তোমাদের লিখে রাখতে পারো। তোমাদের বইয়ে তোমরা ফাঁকা জায়গা খুঁজে এই লাইনগুলা লিখে রাখো। ফার্স্ট কথা 1 নাম্বার, সর্বপ্রথম টিএনটি প্রস্তুত করেন জুলিয়াস উইলব্রান্ড 1863 সালে। তাহলে কে সর্বপ্রথম টিএনটি প্রস্তুত করেন বা টিএনটি আবিষ্কার করেন কে? উত্তর হচ্ছে জুলিয়াস উইলব্রান্ড। কত সালে? 1863 সালে। দেন 2 নাম্বার, টিএনটির বিস্ফোরণ শক্তির মান 2.8 মেগাজুল পার কেজি। তার মানে হচ্ছে 1 কেজি টিএনটি কে পুরাইলে শক্তি পাওয়া যাবে 2.8 মেগাজুল।
টিএনটির বিস্ফোরণ শক্তির মান 2.8 মেগাজুল পার কেজি। আর লাস্টেরটা টিএনটির ক্ষতিকর দিক। যারা টিএনটি নিয়ে কাজ করে তাদের কিছু রোগ হওয়ার সম্ভাবনা থাকে, ওই রোগের নামগুলা। তাহলে টিএনটির ক্ষতিকর দিক: চর্মরোগ, রক্ত স্বল্পতা, লিভার সিরোসিস আর ক্যান্সার। টিএনটির ক্ষতিকর দিক হচ্ছে চর্মরোগ, রক্ত স্বল্পতা, লিভার সিরোসিস, ক্যান্সার। ওকে, তাহলে উত্তর দাও। টিএনটির ক্ষতিকর দিক নয় কোনটা? চর্মরোগ, রক্ত স্বল্পতা, ক্যান্সার, যক্ষা। উত্তর হচ্ছে যক্ষা। ওকে, এই কথাগুলো আমাদের হাজারি স্যারের বইয়ে নাই, গুহ স্যারের বই এবং কবি স্যারের বই থেকে আমি এখানে তুলে দিয়েছি, তোমরা তোমাদের বইয়ে লিখে রাখবে এই কথাগুলা। এবার চলে আসো 2.15.2 ওখানে ডেটল। এটা জীবদেহ ব্যবহার করা যাবে, আবার এটা পরিবেশেও ব্যবহার করা যাবে। এটা দুইটাই, অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্ট বোথ। দেন খেয়াল করো, ডেটলের রাসায়নিক উপাদানটার নাম থার্ড লাইনে আছে 4-chloro-3,5-dimethyl-phenol, যার অপর নাম হচ্ছে ক্লোরোজাইলিনল। তাহলে ডেটলের মূল উপাদানটার নাম হচ্ছে 4-chloro-3,5-dimethyl-phenol, আর অপর নাম হচ্ছে ক্লোরোজাইলিনল। নিচে ডেটল মিশ্রণের সংযুক্তি, এখান থেকে 2018 সালে কোশ্চেন আসছিল, ডেটলের উপাদান 9 কোনটা? 1 নম্বর ক্লোরোজাইলিনল, 2 নম্বর আইসোপ্রোপাইল অ্যালকোহল, 3 নম্বর পাইরেথিল বা টার্পেনল। এই নামগুলা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। কিভাবে? ডেটল মিশ্রণের সংযুক্তি মুখস্থ রাখার সিম্পল একটা টেকনিক। ডেটলের উপাদান, ডেটলের মূল উপাদান আমরা পড়ে আসছি ক্লোরোজাইলিনল বা 4-chloro-3,5-dimethyl-phenol। তাহলে ডেটলের মূল উপাদান কোনটা? ক্লোরোজাইলিনল বা 4-chloro-3,5-dimethyl-phenol, এটা মনে থাকবে। আর বাকি তিনটা উপাদানের নাম হচ্ছে প। দেখো আমি তিনটা প লিখে রাখছি। তাহলে ডেটলের উপাদান হচ্ছে প প প, তিনটা প। প দিয়ে কি হয়? ক্লোরোজাইলিনল, তারপরে পাইন তেল, পাইন তেলের আরেক নাম হচ্ছে টার্পিনলস। প্রোপাইল, প্রোপাইল মানে হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, আর পানি মানে হচ্ছে সাবান পানি ও সুগন্ধি। তাহলে ডেটলের উপাদান 9 কোনটা? আশা করি এগুলো তোমরা পারবে। মূল উপাদান ক্লোরোজাইলিনল, যার আরেক নাম হচ্ছে 4-chloro-3,5-dimethyl-phenol, আর বাকি তিনটা প: পাইন, প্রোপাইল, পানি। পাইন তেল, যার আরেক নাম টার্পিনলস, প্রোপাইল মানে আইসোপ্রোপাইল অ্যালকোহল, পানি মানে সাবান পানি সুগন্ধি। তোমাকে এখান থেকে পার্সেন্টেজ গুলো মুখস্থ করতে হবে। ওকে, পরের পেজে যাই আমরা। 306 পেজে যদি আসো তোমাদের বইয়ে, সেখানে খেয়াল করো ক খ গ ঘ এরকম চারটা কথা আছে। ক খ গ ঘ, এই কথাগুলা থেকে তোমরা কি করবা? এখানে ডেটলের উপাদানগুলোর নামই আছে, কিন্তু এখান থেকে করতে হবে কার কি কাজ। যেমন ক, ক্লোরোজাইলিনল, এটা হচ্ছে মূল উপাদান, সেটা আমরা পড়ছি। সেকেন্ড লাইনটা দেখো, পচন রোধক। তাহলে যদি কোশ্চেন আসে ডেটলের কোন উপাদানটা, সেকেন্ড লাইনে জীবাণুনাশক, একদম ফার্স্ট শব্দটা জীবাণুনাশক এবং গৃহস্থালী পচন রোধক। উত্তর হচ্ছে ক্লোরোজাইলিনল। তাহলে খেয়াল রাখতে হবে কিন্তু, একটা হচ্ছে গৃহস্থালী পচন রোধক। আবার দেখো সেকেন্ড লাইনে একটা শব্দ আছে অ্যালার্জি। কারো কারো শরীরে ডেটল দিলে অ্যালার্জি হয়, চুলকানি হয়, সেই উপাদানটা কার জন্য হয়? ক্লোরোজাইলিনল। তাহলে ক্লোরোজাইলিনল থেকে চারটা কথা: এটা মূল উপাদান, এটা জীবাণুনাশক, এটা গৃহস্থালী পচন রোধক এবং অ্যালার্জি সৃষ্টি করে। মূল উপাদান, জীবাণুনাশক, গৃহস্থালী পচন রোধক, অ্যালার্জি। এবার আসো খ, আইসোপ্রোপাইল অ্যালকোহল। ফার্স্ট লাইনে একটা কথা আছে সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে ডেটলের আইসোপ্রোপাইল অ্যালকোহল উপাদানটা কেমন অ্যালকোহল? সেকেন্ডারি অ্যালকোহল। দেন সেকেন্ড লাইনে একটা কথা আছে পচনরোধক ক্রিয়ার ফলে ফাঙ্গাস ও জীবাণু মেরে ফেলে। তাহলে যদি কোশ্চেন আসে কোন পচনরোধক ক্রিয়ার ফলে ডেটলটা ফাঙ্গাসকে মেরে ফেলে, ফাঙ্গাস মারার জন্য পচনরোধক উপাদান হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। একটা হচ্ছে গৃহস্থালী পচন রোধক উপরেরটা, আর একটা হচ্ছে ফাঙ্গাসের পচন রোধক, সেটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। খেয়াল রেখো কথাগুলা। দেন টার্পিনলস বা পাইন তেল, এখানে আগে পড়তে হবে থার্ড লাইনটা, দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে ডেটলের কোন উপাদানটা দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়? টার্পিনলস বা পাইন তেল। এর মাত্রা, দ্রবণীয়তার মাত্রা হচ্ছে 710।
লাস্টেরটা সাবানের পানি হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ করে। তাহলে ডেটলের কোন উপাদানটা পিএইচ নিয়ন্ত্রণ করে? উত্তর হচ্ছে সাবানের পানি। পিএইচ কতর মধ্যে রাখা হয়? 10। তাহলে 10, তাহলে ডেটল কি অম্লীয় না ক্ষারীয়? 7 এর বেশি, তার মানে উত্তর হচ্ছে ডেটল ক্ষারীয়। তাহলে আবার বলি, এখান থেকে পড়বা এই চারটা উপাদান কার কি কাজ, কোনটা জীবাণুনাশক, কোনটা পচনরোধক, কোনটা দ্রাবক, কোনটা পিএইচ নিয়ন্ত্রণ করে। নিচে যে নাম আর পার্সেন্টেজ গুলো আছে ওগুলো আগের পেজে ছিল, ওগুলো আমরা পড়ে ফেলছি। 307 পেজে যাও, কালো অংশের উপরের অংশটা দেখো, ডেটলের ব্যবহার আমরা পড়ে ফেলছি, অ্যান্টিসেপটিক ও ডিসইনফেক্টেন্ট। তার মানে হচ্ছে ডেটল জীবদেহ ব্যবহার করা যায়, আবার ডেটল পরিবেশেও ব্যবহার করা যায়। তাইলে ডেটল দুই জায়গাতেই ব্যবহার করা যায়, অ্যান্টিসেপটিক হিসেবে, ডিসইনফেক্টেন্ট হিসেবে। এবার এই কালো অংশটা আমাদেরকে পড়তে হবে। তোমরা যদি এই কালো অংশটা একটু খেয়াল করো, তাহলে দেখো এখানে ডেটল আছে, আমরা পড়ে ফেলছি। ডেটলে কি কি উপাদান থাকে আমরা পারি। স্যাভলন নামে একটা নতুন শব্দ আসছে এখানে। স্যাভলনের উপাদানগুলোর নাম আলাদা, ডেটলের সাথে স্যাভলনের উপাদানগুলোর মিল নাই, এই নামগুলো জানতে হবে। ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট ও সেন্টিমাইড। তাহলে স্যাভলনের উপাদান কি? একটা হচ্ছে সেন্টিমাইড, আর একটা হচ্ছে ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট। পার্সেন্টেজ একটাতে পুরোপুরি 3%, একটাতে 0.3%। দুটাতে 3 আছে, বাট একটা পুরো 3, একটা হচ্ছে 0.3। আর দেখো স্যাভলন চিকিৎসায়, কাটা স্থান শল্য চিকিৎসায়, মুখ ধোয়ার কাজে ব্যবহৃত হয়। তার মানে স্যাভলনটা অ্যান্টিসেপটিক। ওকে, তাহলে স্যাভলনটা শুধুমাত্র জীবদেহে ব্যবহার করা যায়, কিন্তু ডেটলটা অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্ট দুটাই। এই কথাটা খেয়াল রেখো। স্যালল, স্যাললের রাসায়নিক নাম ফিনাইল স্যালিসাইলেট। এখানে মূল কথাটা হচ্ছে অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক। তাহলে নিচের কোনটা অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে গলার অসুখে ব্যবহৃত হয়? স্যালল। আমাদের ঠান্ডা কাশি লাগলে বা গলা ব্যথা হলে ডাক্তাররা অনেক সময় মাউথ ওয়াশ দেয়, গলার গরম পানিতে দিয়ে ওটা গড়গড়া কুলি করবেন, সেই মাউথ ওয়াশের উপাদানটাই হচ্ছে স্যালল। তাহলে কোনটা গলার ভিতরে মানে অভ্যন্তরের অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে? উত্তর হচ্ছে স্যালল। এবার আসো পরের টপিকস 2.15.3 প্যারাসিটামল। এটা হচ্ছে ওষুধ, ডাক্তারদের পছন্দের জিনিস। সো কোশ্চেন যেহেতু ডাক্তাররা করে, ডাক্তারদের পছন্দের জিনিস থেকে তারা দিবে কোশ্চেন। প্যারাসিটামলের ফার্স্ট লাইনটা পড়ো, ইথানোইক অ্যানহাইড্রাইডের ফেনোলিক এস্টার। তাহলে প্যারাসিটামল কি? ইথানোইক অ্যানহাইড্রাইডের ফেনোলিক এস্টার। এর রাসায়নিক নাম কি? N4 হাইড্রোক্সিফিনাইল ইথানামাইড। কোন কোন রোগে প্যারাসিটামল দেয়? এই ডাক্তারি আমরা সবাই পারি, জ্বর, মাথা ব্যথা, হাত পা ব্যথা, এগুলো আমরা পারি। এই প্যারাটা এত বেশি ইম্পর্টেন্ট না। পরের প্যারাটা, প্যারাসিটামল সেবন মাত্রা, প্যারাসিটামলের ডোজ, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমাদের মেডিকেলের 5th ইয়ারের ডেভিডসন বই আছে, মেডিকেলের বই থেকে এখানে তুলে দেওয়া হয়েছে। তাহলে এই প্যারাটা খুবই ইম্পর্টেন্ট, প্যারাসিটামল সেবন মাত্রা। রোগীকে ডেইলি কয়টা করে প্যারাসিটামল দিব, কয়বার দিব, কয়বারের বেশি দিব না, বেশি দিলে কি ক্ষতি হবে, সেই কথাগুলো এখানে লেখা আছে। এটা আমরা এভাবে না পড়ে একটু সহজ করে পড়ি। দেখো প্যারাসিটামল কিভাবে লেখে ডাক্তাররা। আমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম প্যারাসিটামল দেখতে পাই, নাপা, এস, রেনোভা, এগুলো সবই হচ্ছে প্যারাসিটামল। বাট ডাক্তাররা যখন লেখে ট্যাবলেট নাপা, নাপার পাশে লেখা থাকে 500 মিলিগ্রাম, এটা সবাই জানো, আমরা নাপা সবাই খাইছি 500 মিলিগ্রাম, নিচে লেখা থাকে 1+1+1। তার মানে একটা করে দিনে 3 বার, নরমালি এরকমই দেয়, খাবার পরে 5 দিন, 7 দিন, 9 দিন, যে কোনো রকম হতে পারে। বাট নরমালি ডাক্তাররা একটা করে প্যারাসিটামল দেয় এবং 3 বার দেয়। এর বেশি কি দেয়া যায়? যায়। জ্বর যদি খুব বেশি হয়, ব্যথা যদি খুব বেশি হয়, চিকুনগুনিয়া, ডেঙ্গু, অনেক ব্যথা, অনেক জ্বর, এই রোগীগুলোর ক্ষেত্রে আমরা প্যারাসিটামল 2টা করে দেই। নরমালি 3 বার দেই, বাট যদি প্রয়োজন মনে করি চাইলে আমরা 4 বারও দিতে পারি। তাইলে সর্বোচ্চ 4 বার দেয়া যাবে 6 ঘন্টা পর পর, 6 ঘন্টা পর পর হলে 24 ঘন্টায় 4 বার, এবং প্রত্যেকবারে 2টা করে দেয়া যাবে। তাহলে প্যারাসিটামলের হাইয়েস্ট ডোজ এটা। নরমালি 1+1+1, কিন্তু হাইয়েস্ট ডোজ যদি দিতে চাই সর্বোচ্চ দিতে পারবো 2+2+2+2। তার মানে হচ্ছে প্রত্যেকবারে 2টার বেশি না। একবার আমি 2টার বেশি খাবো না, 2টার বেশি খেলে আমার ক্ষতি হবে। আর সারা দিনে 4 বার,
প্রত্যেকবারে 2টা করে ধরলে সারা দিনে টোটাল 8টা খেতে পারবো। এটা হচ্ছে প্যারাসিটামলের ম্যাক্সিমাম ডোজ। তাহলে 2টা ট্যাবলেট, একটা ট্যাবলেট যদি 500 হয়, 2টা ট্যাবলেট হচ্ছে 1000। তাহলে এক ডোজে, তার মানে একবারে সর্বোচ্চ কতটুকু প্যারাসিটামল খাওয়া যাবে? 1000 মিলিগ্রাম বা 2টা ট্যাবলেট। আর সারা দিনে 8টা ট্যাবলেট, 8টা ট্যাবলেট মানে হচ্ছে 4000 মিলিগ্রাম। এই সংখ্যাগুলো মনে রাখতে হবে। একবারে 1000-এর বেশি না, সারা দিনে 4000-এর বেশি না। কিন্তু খেয়াল রাখতে হবে, রোগী যদি অ্যালকোহলিক হয়, অ্যালকোহলিক যারা, তাদের লিভার নষ্ট থাকে, লিভার নষ্ট থাকলে তারা বেশি প্যারাসিটামল হজম করতে পারে না, তখন রোগীর ক্ষতি হতে পারে। এই কারণে অ্যালকোহলিক রোগীগুলোকে 2টা করে প্যারাসিটামল দেয়া যায় না, হাইয়েস্ট একটা। এক বেলা একটা, তার মানে 4 বেলা 4টা। তাহলে অ্যালকোহলিককে একটার বেশি না, একটা হলে 4 বেলা 4টা, 4টা ট্যাবলেট হচ্ছে 2000 মিলিগ্রাম। নরমাল মানুষ আমরা সর্বোচ্চ 4000 মিলিগ্রাম খেতে পারবো, বাট অ্যালকোহলিক মানুষদের ক্ষেত্রে 2000-এর বেশি দেয়া যাবে না। ওকে, এবার আমরা বইয়ে ফেরত আসি। প্যারাসিটামল সেবন মাত্রা, ওই জায়গাটা যদি তোমরা দেখো, দেখো ওখানে লেখা আছে পূর্ণবয়স্ক লোকের ক্ষেত্রে সর্বাধিক প্রতিবার বা প্রতি ডোজে 1000 মিলিগ্রামের বেশি না। আর দিনে, সারা দিনে 4000 মিলিগ্রাম পর্যন্ত সেবন করতে পারবে। আর অ্যালকোহলিকরা সারা দিনে 4টা ট্যাবলেট মানে ম্যাক্সিমাম 2000 মিলিগ্রাম সেবন করতে পারবে। এই সংখ্যাগুলো আশা করি তোমাদের মনে থাকবে এবং ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। বেশি খেলে কি হবে, এটা হচ্ছে কথা। ধরো কেউ 2টার জায়গায় 3টা প্যারাসিটামল খেয়ে ফেললো, অথবা 8টার জায়গায় 20টা প্যারাসিটামল খেয়ে ফেললো। সে মরবে না, বাট তার একটা অঙ্গে নষ্ট হয়ে যেতে পারে। এই যে এখানে বোল্ড করে লেখা আছে কিডনি নষ্ট, এই শব্দটা মনে রাখতে হবে। তাহলে কিডনি, অধিক প্যারাসিটামল শরীরের কোন অঙ্গের ক্ষতি করে? উত্তর হচ্ছে কিডনি। তাহলে সংখ্যা 3টা মনে রাখো, এক ডোজে 1000-এর বেশি না, সারা দিনে 4000-এর বেশি না, আর অ্যালকোহলিকরা সারা দিনে 2000 ম্যাক্সিমাম। ওকে, এগুলা এমসিকিউ টাইপের করা এবং এগুলা সাবজেক্ট খুবই পছন্দের। ওকে, আর বেশি প্যারাসিটামল খেলে কোন অঙ্গের ক্ষতি হবে? কিডনির ক্ষতি হবে। এবার আসো, জ্বর হলে প্যারাসিটামল খাবো, কিন্তু কত জ্বর হলে খাবো, ওটার কোনো লেভেল আছে কিনা? সাপোজ আজকে আমার অনেক জ্বর, জ্বর মেপে পাওয়া গেল 98, এটা কোনো জ্বরই না। অনেক রোগী আমরা পাই এরকম, আজকে আমার অনেক জ্বর, কিন্তু জ্বর কত? 98, তাহলে ওটা জ্বর না, তাহলে ওনার প্যারাসিটামল খাওয়ার কোনো দরকার নাই। তাহলে কত জ্বর হলে প্যারাসিটামল খাবো? পরের পেজে 308 পেজে তোমরা যদি যাও, ওখানে একটা কথা আছে। 308 পেজের একেবারে ফার্স্টের প্যারা, শিশুদের দেহে জ্বরের মাত্রা যদি 101.3 ডিগ্রি ফারেনহাইট অথবা 38.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তাহলে প্যারাসিটামল ব্যবহার করো, এর বেশি আর কিছু ব্যবহার করার দরকার নেই। তার মানে কত জ্বরের উপরে হলে আমরা প্যারাসিটামল শুরু করতে পারি? 101.3 ডিগ্রি ফারেনহাইট বা তার উপরে হলে প্যারাসিটামল শুরু করব। এই কথাগুলো ডাক্তারি কথা, এগুলো ভালো মতো পড়ো তোমরা। প্যারাসিটামল প্রস্তুতি দরকার নাই, সমীকরণ বিক্রিয়া কোনো দরকার নাই, সতর্কতা, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। কিন্তু প্যারাসিটামলের কিছু এক্সট্রা কথা আছে যেটা আমাদের কবির স্যারের বই থেকে এবং গুয়ো স্যারের বই থেকে, ওই কথাগুলো এখন আমি তোমাদেরকে একটু দেখাই দিই, যে কথাগুলা হাজারি স্যারের বইয়ে নাই। একটু খেয়াল করো। প্যারাসিটামলের গলনাঙ্ক কত? উত্তর হচ্ছে 169 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্যারাসিটামলের গলনাঙ্ক কত? উত্তর 169 ডিগ্রি সেলসিয়াস। এটা তোমার হাজারি স্যারের বইয়ে নাই, এই কথাটা তুমি লিখে ফেলো। ওকে, দেন অন্য দেশে প্যারাসিটামলের নাম, এটা কবির স্যারের বই আছে। আমরা বাংলাদেশে প্যারাসিটামল বলি, দেন বিভিন্ন কোম্পানি নাপা, এস, রেনোভা নামে ছাড়ে। কিন্তু আমি যদি ইন্ডিয়াতে যাই, পাশের দেশে, ওই দেশে প্যারাসিটামল নাম দিয়ে চিনে না, তারা অন্য একটা নাম দিয়ে চিনে। তুমি যদি ইউএসএ তে যাও, ওই দেশে আরেক নাম, অস্ট্রেলিয়াতে গেলে আরেক নাম। তাহলে কিছু দেশের নাম এবং ওই দেশে প্যারাসিটামলকে কি নামে ডাকা হয়, এগুলো কবির স্যারের বই দেয়া আছে। এগুলো ডাক্তারদের খুবই পছন্দের জিনিস, এগুলো ভালো মতো করতে হবে। দেখো, ইউএসএ, ইউএসএ তে প্যারাসিটামলকে কি বলা হয়? উত্তর হচ্ছে টাইলেনল। তাহলে ইউএসএ তে প্যারাসিটামল কি নামে পরিচিত? উত্তর হচ্ছে টাইলেনল। ইন্ডিয়াতে কি নামে পরিচিত? ক্রোসিন। ফ্রান্সে প্যারাসিটামলকে কি বলা হয়? ডলিপ্রেন। ব্রিটেন, অস্ট্রেলিয়া মানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতে প্যারাসিটামলকে বলা হয় প্যানাডল। এই নামগুলা আমাদের হাজারি স্যারের বইয়ে নাই, এগুলা তোমাদের লিখে রাখতে হবে, আসতে পারে, এগুলা ডাক্তারি কথা।
এই নামগুলা সহজে মনে রাখার কিছু টেকনিক আমরা শিখাই দিই অন্য দেশে প্যারাসিটামলের নাম। ওকে, খেয়াল করো, ইউএসএ তে বলা হয় টাইলেনল। মনে রাখার সিম্পল টেকনিক, আমরা জানি ইউএসএ প্রেসিডেন্টের নাম হচ্ছে ট্রাম্প, তাহলে টিতে ট্রাম্প, টিতে টাইলেনল। ট্রাম্পের দেশে প্যারাসিটামল কি নামে পরিচিত? উত্তর হচ্ছে টাইলেনল। ট্রাম্প, টাইলেনল, ইউএসএ। ওকে, ইন্ডিয়ার শুরুতে ইন আছে এবং প্যারাসিটামলের যে নাম ক্রস ইন, ওই ইনের এখানে ইন আছে, তাহলে ইন ইন মিল আছে। ইন্ডিয়াতে ইন, ক্রস ইন। ফ্রান্সে বলা হয় ডলিপ্রেন, মনে রাখো এফডি, ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিট না, এফ তে ফ্রান্স, ডি তে ডলিপ্রেন। তাহলে ফ্রান্সে প্যারাসিটামল কি নামে পরিচিত? উত্তর হচ্ছে ডলিপ্রেন। আর ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ওই নামটা প্যারাসিটামলের সাথে মিল আছে, পেরা, পেনা, তাহলে পেনাডল। এই নামগুলো মনে রেখো, এগুলো আসতে পারে পরীক্ষায়। ওকে, প্যারাসিটামল থেকে আর তেমন কোনো পড়া নাই, যা পড়াইছে ওইটাই মোর দেন এনাফ। আমরা পরের পড়াতে যাই। 2.16 2.16 গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ভূমিকা। এটা একটা লেস ইম্পর্টেন্ট টপিকস। এখান থেকে মূল নীতি বা মূল প্যারাটা মানদণ্ড, ওখান থেকে থার্ড লাইন আর ফোর্থ লাইনটা পড়তে হবে। অবিশুদ্ধ কঠিন যৌগের গলনাঙ্ক এর প্রকৃত মান থেকে কয়েক ডিগ্রি সেলসিয়াস কম হয়, আর তরলের স্ফুটনাঙ্ক প্রকৃত মান থেকে কয়েক ডিগ্রি সেলসিয়াস বেশি হয়। তাহলে বেজাল থাকলে কঠিন বেজাল যুক্ত যৌগের মান কয়েক ডিগ্রি সেলসিয়াস কম হবে গলনাঙ্ক, আর অবিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক বিশুদ্ধটার মানের চেয়ে কয়েক ডিগ্রি সেলসিয়াস বেশি হবে। এটা খেয়াল রেখো। গলনাঙ্ক কাকে বলে তোমরা জানো, বেনজোইক অ্যাসিডের গলনাঙ্ক 121, এটা মুখস্থ করবা। স্ফুটনাঙ্ক, মিথানলের স্ফুটনাঙ্ক 65.5, এই মানগুলো মুখস্থ করবা। পরের পেজে গলনাঙ্ক নির্ণয় পদ্ধতির চিত্র সহ আলোচনা করো, সেটা আমাদের পড়ার কোনো দরকার নাই, কিন্তু একটা বক্স দেখা যাবে এরকম, এই বক্স থেকে তোমরা গলনাঙ্কের মানগুলা পড়বা। সবগুলা গলনাঙ্কের মান লাগবে না, 3 নাম্বার, 4 নাম্বার, 9 নাম্বার, এই তিনটা মান পারলেই হবে। তাহলে গলনাঙ্কের মান এই তিনটা, 3, 4, 9। ওকে, তারপরে পেজে স্ফুটনাঙ্ক নির্ণয় পদ্ধতি চিত্র সহ আলোচনা করো, সেই সব দরকার নাই। 313 পেজে স্ফুটনাঙ্কের বক্স, এখান থেকে স্ফুটনাঙ্কের মানগুলা সবগুলা পারলেই যথেষ্ট হতে পারে, বাট না পারলে, সবগুলা যদি নাও পারো, অ্যাটলিস্ট 4, 5, 6, 7 চেষ্টা করে সবগুলা করার। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 4, 5, 6, 7, এই চারটা স্ফুটনাঙ্ক তোমাদেরকে পারতেই হবে। ওকে, 2.18 ওখানে চলে আসো। পলিমার ও প্লাস্টিসিটি, এগুলো আমরা পারি অনেকটা। পলি মানে অনেক, বহু, আর মার মানে মেরস, অংশ। তাহলে অনেকগুলা ছোট 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 অংশ যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে বড় একটা যৌগ তৈরি করে, বড়টাকে বলা হয় পলিমার, আর ছোটগুলাকে বলা হয় মনোমার। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় পলিমারকরণ। এগুলো তোমরা জানো। তাহলে ছোট ছোট অংশগুলোর নাম মনোমার, বড়গুলোর নাম পলিমার, তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় পলিমারকরণ। জানি আমরা, এখানে নিচে আসতে পলিমারের শ্রেণী বিভাগ, এটা ইম্পর্টেন্ট। ফার্স্ট লাইন, উৎস অনুসারে পলিমার কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে 3। প্রাকৃতিক পলিমার মানে হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, উদাহরণগুলো পাঠতে হবে। স্টার, সেলুলোজ, গ্লাইকোজেন, ডিএনএ, আরএনএ, এগুলা হচ্ছে প্রাকৃতিক পলিমার। কৃত্রিম পলিমার মানে হচ্ছে এগুলা মেশিং এ বানানো হয়। নাইলন, টেরিলিন, পলিস্টেরিন, পলিভিনাইল ক্লোরাইড, এগুলা কৃত্রিম উদাহরণ। আর অর্ধ কৃত্রিম মানে হচ্ছে এই পলিমার গুলাকে উৎস হচ্ছে প্রাকৃতিক, কিন্তু মেশিং এর মাধ্যমে এটাকে মডিফাই করে নিতে হবে। যেমন ধরো রাবার, রাবার গাছে ধরে, কক্সবাজারের রামুতে রাবার বাগান আছে, কিন্তু আমরা কিন্তু গাছ থেকে পেরে এনে সরাসরি পেন্সিল মোছা শুরু করে দিই না, ওটাকে মেশিং এ ঢুকাইতে হবে, মেশিং দিয়ে মডিফাই করতে হবে। তাহলে মডিফাইড প্রাকৃতিক পলিমার গুলাকে বলা হয় অর্ধকৃত্রিম পলিমার। তোমাকে এখান থেকে উত্তরগুলা পাঠতে হবে না, জানতে হবে উদাহরণগুলা, কোন পলিমারের উদাহরণ কি, এই উদাহরণগুলা পাঠতে হবে। তার নিচে মনোমারের কার্যকরী মূলক ভিত্তিতে পলিমার 2 শ্রেণীতে বিভক্ত, একটা সংযোজন বা দ্রুত পলিমার, আর একটা ঘনীভবন বা কন্ডেনসেশন পলিমার। এই দুইটা পড়া একসাথে এই বক্সের ভিতরে আছে, আমরা এই বক্সটা ভালো মতো পড়বো। একটা সংযোজন পলিমার, একটা ঘনীভবন পলিমার। পার্থক্য কি একটু মন দিয়ে শুনতে হবে। সংযোগ মানে হচ্ছে জোড়া লাগা, একরকম উপাদান জোড়া লেগে লেগে যে পলিমার হয় তাকে বলা হয় সংযোজন পলিমার। ধরো পলিথিন,
ইথিন 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 হাজার হাজার ইথিন জোড়া লাগলে হবে পলিথিন, বাট ইথিন ছাড়া এখানে আর কোনো উপাদান নাই। তাহলে একরকম উপাদান দিয়ে যে পলিমার তাকে বলা হয় সংযোজন। দুই বা অধিক রকমের কার্যকরী মূলক যুক্ত পলিমার যদি মনোমার দিয়ে যদি পলিমার হয় তাকে বলা হবে ঘনীভবন পলিমার। যেমন নাইলন, নাইলন তৈরি করতে হলে অনেকগুলা অ্যাসিড লাগে, অনেকগুলা অ্যামিন লাগে, অ্যাসিড অ্যামিন, তাহলে উপাদান দুই রকম। তাহলে একটা পার্থক্য, একটাতে একরকম উপাদান, একটাতে দুই রকম উপাদান। একরকম উপাদান যখন জোড়া লাগে ওখানে কোনো বিক্রিয়া টিক্রিয়া হয় না, জাস্ট জোড়া লাগে। ধরো 50,000 ইথিন জোড়া লাগলো, হলো পলিথিন। এখানে কোনো বিক্রিয়া হলো না, এখান থেকে কোনো কিছু বাইরেও গেল না, বাইরে থেকে নতুন কোনো কিছু ভিতরে ঢুকলো না, 50,000 ইথিন জাস্ট জোড়া লাগলো, হয়ে গেল পলিথিন। তাহলে আমরা বলতে পারবো না পলিথিনের ভর হচ্ছে মনোমারের ভর মানে ইথিনের ভর ইনটু 50,000। তার মানে সংযোজন পলিমারের ক্ষেত্রে পলিমারের ভর মনোমারের সরল গুণিতক থাকে। বাট ওখানে যেহেতু দুই রকম উপাদান, দুই রকম ভিন্ন রকম উপাদান যখন জোড়া লাগে, প্রত্যেক জোড়া থেকে একটা অণু করে পানি বের হয়ে যায়। পানি বের হয়ে যাওয়ার অর্থ হচ্ছে সেখানে সরল গুণিতক ভর আর সরল গুণিতক থাকে না। তাহলে পলিমারের ভর মনোমারের সরল গুণিতক হয় না। একটাতে উপাদান একরকম, তাহলে ওখানে একটা মাত্র পাই বন্ধন থাকে, আর ওখানে দুই রকম উপাদান, দুটো ভিন্ন কার্যকরী মূলক যুক্ত মনোমার থাকে। তাহলে মূল কথা, সংযোজনের উপাদান একরকম, ঘনীভবনের দুই বা ততোধিক রকম। সংযোজনের পলিমারের ভর মনোমারের সরল গুণিতক হয়, আর ঘনীভবনের সরল গুণিতক হয় না। এই বক্সটা আশা করি তোমরা পারবা। তার নিচে পলিমারের ধর্ম, শুধুমাত্র 4টা হেডলাইন পড়বা, এখানে খুব বেশি কিছু পড়ার দরকার নাই। 1 নাম্বার, 2 নাম্বার, পরের পেজে দেখো 3 নাম্বার, 4 নাম্বার, 4টা হেডলাইন আছে, তোমরা জাস্ট হেডলাইন 4টা পড়বা। পলিমারের ধর্ম খুব বেশি ইম্পর্টেন্ট না। চলে আসো তারপরের পেজে, প্লাস্টিসিটি, 316 পেজ, প্লাস্টিসিটি। এই কথাগুলো খুবই সহজ। প্লাস্টিক আর ইলাস্টিসিটি এই শব্দ দুটো মিলালে হয় প্লাস্টিসিটি। ইলাস্টিসিটি মানে হচ্ছে স্থিতিস্থাপক, যাদেরকে বল প্রয়োগ করলে বিকৃত হয়, ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু প্লাস্টিক বিকৃত হয়, ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসে না। তাহলে বিকৃত হওয়া, ফিরে আসা, না আসা, এসব নিয়ে যে সামগ্রিক আলোচনা, ওটাকে কি বলা হয়? উত্তর হচ্ছে প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি কি পারবা? এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পলিমারের শ্রেণী বিভাগ। প্লাস্টিসিটি ধর্মের ভিত্তিতে পলিমার দুই শ্রেণীতে বিভক্ত, একটা থার্মোপ্লাস্টিক আর একটা থার্মোসেট প্লাস্টিক। একটু শুনে নাও তাহলে পড়া হয়ে যাবে। থার্মো আর থার্মোসেট। থার্মোপ্লাস্টিক গুলাকে তাপ দিলে সে কঠিন থেকে গলে তরল হয়ে যায়, ঠান্ডা করলে সে আবার জমাট বেঁধে কঠিন হয়ে যায়, আবার তাপ দিলে তরল, আবার কঠিন, তরল, কঠিন, এভাবে যার অবস্থা বারবার চেঞ্জ করা যায় তাদেরকে বলা হয় থার্মোপ্লাস্টিক। কেন বারবার চেঞ্জ করা যায়? কারণ এগুলো খুবই নরম প্লাস্টিক। নরম কারণ মানে এখানে বন্ধন খুবই কম থাকে, একটু তাপ দিলেই গলে যায়, আবার একটু শক্ত করলে জমাট বেঁধে কঠিন হয়ে যায়। তাইলে এগুলো নরম, এদের ভিতরে লিঙ্ক বন্ধন কম থাকে, থার্মোপ্লাস্টিক। কিন্তু থার্মোসেট, ওটা খেয়াল করো, সেট, এই প্লাস্টিক গুলোকে যখন বানানো হয় তখন ঠান্ডা করলে শক্ত হয়, শক্ত হতে হতে এত শক্ত হয় সে কঠিন অবস্থায় সেট হয়ে যায়। তাপ দিয়ে কখনোই আর সেটাকে গলানো যায় না, সে কঠিন অবস্থায় সেট হয়ে যায়, এই কারণে তার নাম হয় থার্মোসেট। তাহলে একটার অবস্থা বারবার চেঞ্জ করা যায়, আরেকটার অবস্থা বারবার চেঞ্জ করা যায় না, কঠিন অবস্থায় সেট হয়ে যায়, তার নাম থার্মোসেট। যেহেতু সে কঠিন, অনেক শক্ত, তাহলে তার ভিতরে লিঙ্ক থাকবে অনেক বেশি। এই কথাগুলো এখানে আসলে একটু পড়বা তোমরা বাসায়, কিন্তু ইম্পর্টেন্ট যেটা এখানকার উদাহরণগুলা। নরম প্লাস্টিক গুলা হচ্ছে থার্মোপ্লাস্টিক, পলিথিন, পলিস্টারিন, আর শক্তগুলা মেলামাইন, ব্যাকেলাইট, ওগুলা হচ্ছে থার্মোসেট। তাহলে উদাহরণগুলো মনে রেখো। নিচে দেখো ছোট একটা বক্স আছে, সারণী 2.13, এখানে 3টা পলিমারের নাম দেয়া আছে, তাপমাত্রা 3টা মুখস্থ করবা, ব্যবহার খুব বেশি আসে, এই ব্যবহারগুলো তোমাদেরকে পারতে হবে। ব্যবহার দেখো, ডাক্তারি কথা আছে ব্যবহারে, মেডিকেল টিউবিং, সার্জিক্যাল গ্লাভস, এখন যে গ্লাভস গুলো আমরা পরতেছি ল্যাটেক্স গ্লাভস, অথবা সার্জারি করার সময় আগে ডাক্তাররা যে গ্লাভস গুলো পরে নিত, সেই সার্জিক্যাল গ্লাভস গুলা কোন পলিমার দিয়ে তৈরি করা হয়? উত্তর হচ্ছে পলিআইসোপ্রিন। এই ব্যবহারগুলো মুখস্থ করবে, ব্যবহারে আসলে বোঝানোর তেমন কিছু নাই, ব্যবহার মুখস্থ করা ছাড়া তেমন কোনো উপায়ও নাই, ব্যবহার মুখস্থ করব। ওকে, 2.19 সংযোজন পলিমারকরণ বিক্রিয়া। সংযোজন কাকে বলে আমরা পড়ে আসছি, এখানে নিচের দুইটা বোল্ড লাইন,
তাপমাত্রা, চাপ আর প্রভাবকের নাম আছে, এই লাইনটা মুখস্থ করবা। একেবারে লাস্টের যে বোল্ড লাইনটা, তাপমাত্রা, চাপ, প্রভাবক। দেন 317 পেজে একটা বক্স আছে, এই বক্সের ক্ষেত্রে দেখো লাস্টের দুইটা কলাম করতে হবে। একটাতে পলিমারের নাম আছে, আরেকটাতে পলিমারের ব্যবহার আছে। ব্যবহার আসলে তেমন সহজ করা, শর্টকাট করার কিছু নাই, কিন্তু তোমাকে এখান থেকে মুখস্থ করতে হবে সবগুলাই, কারণ আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাতে ব্যবহার অনেক বেশি আসে। ব্যবহার ভালো মতো পারতে হবে। পলিমারের ব্যবহার, এই যে যেমন ধরো সেকেন্ড লাইনটা, রান্নার সরঞ্জাম টেফলন, মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2018। রান্নার প্যান কি দিয়ে তৈরি করা হয়? উত্তর হচ্ছে টেফলন। এই ব্যবহারগুলো মুখস্থ করতে হবে। ব্যবহার আর কিছু না, প্রথম দুইটা কলাম দরকার নাই। ওকে, তারপরের পেজে আসো। 318 পেজ যদি তোমরা খেয়াল করো, এখানে 1 নাম্বার দেখো, ইথিলিনের পলিমারকরণ। দেখতে পাচ্ছ আশা করি, 1 নাম্বার ইথিলিনের পলিমারকরণ। ইথিলিন মানে পলিথিন। এখানে তাপমাত্রা কত, চাপ কত, প্রভাবকের নাম কি, এই কথাগুলো আছে। তার নিচে দেখো পলিথিনের বৈশিষ্ট্য, তার নিচে দেখো পলিথিনের ব্যবহার, এগুলো আছে 1 নাম্বারটাতে। 2 নাম্বারটা যদি দেখো, পলিপ্রোপিন, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 140 অ্যাটমসফিয়ার চাপ, এই প্রভাবক টিআইসি বিশিষ্ট ব্যবহার। দেন 3 নাম্বার পিভিসি, 4 নাম্বার, 5 নাম্বার, প্রত্যেকটার ভিতরে এই একই টাইপের পড়াগুলো আছে, তাপমাত্রা, চাপ, প্রভাবক, বৈশিষ্ট্য, ব্যবহার। তাহলে এই দুইটা পেজ আমরা কিভাবে পড়বো? এই দুইটা পেজ আমরা একটা বক্স করে পুরো পড়াটা বক্সের ভিতর নিয়ে আসব। আমি একটা বক্স করার ফর্মুলা দেখাই দিচ্ছি, আমি নিজে বক্স করে দিচ্ছি না, তোমরা বাসায় বসে বসে এই বক্সটা কমপ্লিট করবা এবং সাদা কাগজে এই বক্সটা করে বইয়ের উপরে স্ট্রাকচার করে লাগায় রাখবা, তাহলে তোমাদের পড়াটা খুব সহজ হবে। বক্সটা কিভাবে করবা একটু দেখে নাও। এই যে এই বক্স, সবার ফার্স্টে পলিমার গুলার নাম, দেন তাপমাত্রাগুলা, দেন চাপের মানগুলা, প্রভাবকের নামগুলা, বৈশিষ্ট্যের মূল পয়েন্টগুলা এবং ব্যবহারগুলা। তাহলে এই 2 পেজ তোমরা এই বক্সটা কমপ্লিট করবা। আমি বক্সটা কমপ্লিট করে দিলাম না, বাট আশা করি তোমরা কমপ্লিট করে নিতে পারবে। ওকে, তাহলে 2 পেজ আমরা এই বক্স করে পড়বো। ওকে, আমরা পরের পড়াতে আসি। 2.19.1 ঘনীভবন পলিমারকরণ, ওখানে চলে আসো। ঘনীভবন পলিমারকরণ মানে 2 রকম উপাদান থাকে, এটা আমরা আগে একটা বক্সে পড়ে আসছি। ঘনীভবন পলিমারের উদাহরণ হচ্ছে নাইলন। নাইলনের নাম এখানে দেখো, একটা নাম আছে নাইলন 66। নাইলন 66 একেবারে ফার্স্ট লাইনে 6, তাহলে এখানে যে অ্যাসিডটা থাকবে সেটা 6 কার্বন বিশিষ্ট, তার নাম হচ্ছে এডিপিক অ্যাসিড। এই জায়গাটা করতে হবে। নাইলন 66 কোন অ্যাসিড থেকে তৈরি হয়? এডিপিক অ্যাসিড। আর কোন অ্যামিন থেকে তৈরি হয়? অ্যামিনটার নাম হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, একদম শুরুতে আছে দেখো। হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের জলীয় দ্রবণের সাথে ক্লোরোফর্মে দ্রবীভূত এডিপিক অ্যাসিড। তাহলে নাইলন 66 এ কোন অ্যাসিড থাকে? উত্তর হচ্ছে এডিপিক অ্যাসিড। কোন অ্যামিন থাকে? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তাহলে 6 6 কিসের নাম্বার? কার্বনের নাম্বার। অ্যাসিডেও 6 কার্বন, অ্যামিনেও 6 কার্বন। এটা প্রস্তুতি দরকার নেই ভাই। তোমরা পরের পেজে দেখো নাইলনের ব্যবহার আছে, ব্যবহারগুলো মুখস্থ করতে হবে। এবং নাইলন আমরা নিজেরাই ব্যবহার করি। দাঁতের ব্রাশ, দড়ি, মোজা, সুতা, মাছ ধরার জাল, এগুলা কি দিয়ে তৈরি করা হয়? উত্তর হচ্ছে নাইলন দিয়ে তৈরি করা হয়। ব্যবহারটুকু মুখস্থ। ডেক্রন, এই কথাটার এখানে ফার্স্ট লাইনে আরেকটা শব্দ আছে টেরিলিন, তাহলে ডেক্রনের আরেক নাম কি? টেরিলিন। আর সেকেন্ড লাইনে লাস্টে একটা শব্দ আছে মাইলার। টেরিলিন বা ডেক্রন থেকে কি নামের প্লাস্টিক ফিল্ম তৈরি করা হয়? উত্তর হচ্ছে মাইলার নামের প্লাস্টিক ফিল্ম। ওকে, ব্যবহার একদম লাস্টে ব্যবহার আছে, সেখানে লাস্টের লাইনটা দেখো, সোয়েটার, মোজা, শার্টিং কাপড়, শাড়ি তৈরি করা হয়। তাহলে কোনটা থেকে সোয়েটার, মোজা, শাড়ি তৈরি করা হয়? উত্তর হচ্ছে টেরিলিন বা ডেক্রন। ওকে, 2.20 পলিমার অণুতে গ্লাইকোসাইড ও পেপটাইড বন্ধন। 2.20 এখানে আসো। গ্লাইকো শব্দটার সাথে দেখো মিল আছে গ্লুকোজ। তাহলে গ্লুকোজ গ্লুকোজ পরস্পরের সাথে যেই বন্ধন দিয়ে যুক্ত থেকে বড় পলিস্যাকারাইড গঠন করে তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে গ্লাইকোসাইড। পেপটাইড, ওই শব্দটার সাথে দেখো মিল আছে প্রোটিন। পেপটাইড প্রোটিন,
প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যে বন্ধন দিয়ে যুক্ত থেকে প্রোটিন তৈরি করে তাকে কি বন্ধন বলা হয়? উত্তর হচ্ছে পেপটাইড বন্ধন। আশা করি এগুলো পারবা। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে থার্ড লাইনটা। তুমি থার্ড লাইনটা দেখো, উদ্ভিদ দেহ গঠন করে কে? সেলুলোজ। তাহলে এই লাইনটা, কে উদ্ভিদ দেহ গঠন করে? সেলুলোজ। উদ্ভিদ ও প্রাণীর খাদ্য রূপে জীবকে শক্তি যোগান দেয় হচ্ছে স্টার্চ। তাহলে কোনটা আমরা খাই? স্টার্চ। আর প্রাণীর শর্করা, কোনটাকে প্রাণীর শর্করা বলা হয়? গ্লাইকোজেন। রক্তস্রোতে থাকা অতিরিক্ত গ্লুকোজ লিভারে কি হিসেবে জমা থাকে? গ্লাইকোজেন হিসেবে। তাহলে এখান থেকে থার্ড, ফোর্থ, ফিফথ এই তিনটা লাইন তোমাকে পারতে হবে। থার্ড, ফোর্থ, ফিফথ। ওকে, নিচে দেখো একটা বোল্ড লাইন, সেটা তোমরা জৈব রসায়নে ফার্স্ট ক্লাসে করছো। গ্লুকোজের 4টা ভিন্ন ভিন্ন রকম কাইরাল কার্বন থাকলে গ্লুকোজের আলোক সক্রিয় সমাণু বা স্টিরিও সমাণু 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16টা। এখান থেকে আর বেশি কিছু করা লাগবে না। পরের পেজে গ্লাইকোসাইডিক বন্ধন কাকে বলে সেটা আমরা পড়ে ফেলছি। গ্লুকোজ গ্লুকোজ যুক্ত হয়। এখান থেকে 4 নাম্বার লাইন, গ্লাইকোসাইডিক বন্ধন দুই প্রকার, একটা আলফা গ্লাইকোসাইড আর একটা বিটা গ্লাইকোসাইড। ওকে, আলফা মানে হচ্ছে দুইটা আলফা গ্লুকোজ যুক্ত হবে, বিটা মানে হচ্ছে দুইটা বিটা গ্লুকোজ যুক্ত হবে। এগুলো বর্ণনা লাগবে না, উদাহরণটা জানতে হবে। তুমি বিটা গ্লাইকোসাইডিক বন্ধন, ওখানে দেখো একটা শব্দ দেয়া আছে সেলুলোজ। মনে রাখবা কেমিস্ট্রি বইতে এই একটাই বিটার উদাহরণ আছে, তার নাম হচ্ছে সেলুলোজ। বিটা গ্লাইকোসাইডিক বন্ধনের উদাহরণ সেলুলোজ, বাকি সবাই স্টার্চ, গ্লাইকোজেন সবাই হচ্ছে আলফা গ্লাইকোসাইড। ওকে, এবার সেলুলোজ কথাটাতে আসো। সেলুলোজ আমরা আগের পেজে দেখছি উদ্ভিদ দেহ গঠন করে। সংখ্যাগুলো পড়তে হবে। উদ্ভিদে 50% হচ্ছে সেলুলোজ, কটন হচ্ছে 90% সেলুলোজ, এগুলো আমরা জানি। এক একটা সেলুলোজে প্রায় 3000 বিটা গ্লুকোজ থাকে। এই সংখ্যাগুলো পড়ো। লাস্টের লাইন, গরু ছাগলরা ঘাস খেয়ে হজম করতে পারে, আমরা পারি না, কারণ আমাদের লেজ নাই। লেজ, লেজ মানে হচ্ছে সেলুলেজ। তাহলে ঘাস হজমকারী বা সেলুলোজ হজমকারী এনজাইমের নাম হচ্ছে সেলুলেজ। ওকে, স্টার্চ, স্টার্চ আমরা খাই, আমরা যে আলু রুটি ভাত খাই সবই হচ্ছে স্টার্চ। স্টার্চের দুইটা অংশ দেখো, ফার্স্ট লাইনে আছে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন। তাহলে স্টার্চের অংশ দুইটার নাম কি? অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন। এখানে একটা বোল্ড লাইন, আয়োডিনের সাথে অ্যামাইলোজ নীল বর্ণ সৃষ্টি করে, নীল। আর পরের লাইনে অ্যামাইলোপেকটিনে 10 লক্ষের মতো গ্লুকোজ অণু থাকে। এক্ষেত্রে প্রত্যেকটা শাখায় থাকে 24 থেকে 30টা। জাস্ট সংখ্যাগুলা, আর কিচ্ছু না। ওকে, সংখ্যাগুলা পড়ো। দেন পরের পেজে আসো, গ্লাইকোজেন। গ্লাইকোজেন প্রাণীর শর্করা, এটা আমরা জমা রাখি, এটা আমরা জানি। জানতে হবে যেটা কোথায় কোথায় জমা রাখি। মাংসপেশিতেও রাখতে পারি, লিভারেও রাখতে পারি, লিভার আর মাংসপেশি। আর এক একটা গ্লাইকোজেনে কতটা গ্লুকোজ অণু থাকে? 1000 থেকে 5 লক্ষ। এই সংখ্যাগুলো করতে হবে। তারপরে 2.20.2 পেপটাইড বন্ধন ও প্রোটিন। পেপটাইড কাকে বলে সেটা আমরা পড়ছি। অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যে বন্ধন দিয়ে যুক্ত হয় তাকে বলা হয় পেপটাইড বন্ধন। এখানে থার্ড লাইনটা ইম্পর্টেন্ট, 20 প্রকার। তাহলে প্রোটিন তৈরি করতে হলে কত প্রকারের অ্যামিনো অ্যাসিড লাগে? 20 প্রকারের অ্যামিনো অ্যাসিড লাগে। থার্ড লাইনে এই 20 প্রকার শব্দটা জানতে হবে। দেন খেয়াল করো, এই 20 প্রকার অ্যামিনো অ্যাসিডকে 5টা গ্রুপে ভাগ করা হয়েছে। এই যে উদাহরণগুলা, 5টা গ্রুপ, একটা অপোলার, একটা পোলার, একটা অ্যারোমেটিক, একটা ক্ষারীয় আর একটা অম্লীয়। অপোলার, পোলার, অ্যারোমেটিক, ক্ষারীয়, অম্লীয়। এখানে সংকেতগুলা দরকার নাই, কিন্তু এই যে বাংলা নামগুলা, এই নামগুলা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। কোশ্চেন আসবে, নিচের কোনটি অম্লীয় অ্যামিনো অ্যাসিড, নিচের কোনটি ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড নয়, নিচের কোনটি অপোলার অ্যামিনো অ্যাসিড, নিচের কোনটি পোলার অ্যামিনো অ্যাসিড নয়, এগুলা। ওকে, তাহলে এই পড়াগুলা কিভাবে মনে রাখবো? এখানে 5টা গ্রুপ আছে, আমরা 5টা গ্রুপ মুখস্থ করতে যাব না, আমরা 4টা গ্রুপ মুখস্থ করব। অপোলার অনেক বেশি, অপোলার করব না, বাকি 4টা গ্রুপ মুখস্থ করব। এই 4টার বাইরে যা দেখবো সবাই হবে অপোলার। তাহলে মুখস্থ করার টেকনিক, অম্লীয় অ্যামিনো অ্যাসিড দেখো 4টা, অম্লীয়গুলো মনে রাখার টেকনিক, অ্যাসিড শব্দটা থাকবে। অম্লীয়তে অ্যাসিড শব্দটা আছে, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, এই শব্দ দুইটা মনে রাখতে হবে। অম্লীয়তে অ্যাসিড শব্দটা থাকবে, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড অম্লীয়। বাকি আরো দুইটার নাম অ্যাসিড শব্দ নাই, কিন্তু প্রথম দুইটা নামের সাথে মিল আছে। গ্লুটামিক অ্যাসিড শব্দটার সাথে মিল আছে গ্লুটামিন, অ্যাসপার্টিক অ্যাসিড শব্দটার সাথে মিল আছে অ্যাসপারজিন।
তাহলে অম্লীয়তে অ্যাসিড থাকবে, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিন, অ্যাসপারজিন। অম্লীয় পড়া শেষ। এবার আসো ক্ষারীয়। ক্ষারীয় তিনটা। সো এখান থেকে কোশ্চেন করা খুবই সহজ। তিনের সাথে আরেকটা যোগ করলেই 4 অপশনের এমসিকিউ। নিচের কোনটি ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড নয়? মনে রাখার জন্য এই লাইনটা, আর যে লাইলি হাসে, রেডিও কাঁচামরিচ। আর যে লাইলি হাসে, আর যে দিয়ে আর্জিনিন, লাইলি দিয়ে লাইসিন, হাসে দিয়ে হিস্টিডিন। ক্ষারীয় হচ্ছে আর যে লাইলি হাসে, আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন। দেন পোলার। পোলার মনে রাখার জন্য একজনের নাম মনে রাখতে হবে, তৃষা। তৃষা, তৃষা। ত্রি দিয়ে দেখো কি হয়, স দিয়ে কি হয়? ত্রি দিয়ে একটা, ত্রিওনিন। টি দিয়ে ত্রিওনিন, আর স দিয়ে দুইটা, সিরিন আর সিস্টিন। ত্রিতে ত্রিওনিন, সতে সিরিন, সিস্টিন। পোলার। আরেকটা আছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক মনে রাখবা এই শব্দটা দিয়ে, টাফি। টাফি, টা। তাতে টাইরোসিন, ট্রিপ্টোফ্যান। ট দিয়ে দুইটা, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান। আর ফিতে ফিনাইল অ্যালানিন। এই চারটা পড়লে আমাদের অপোলার পড়ার দরকার নাই। তাহলে আমি আবার ওই বড় পেজটাতে যাই। এখানে যদি দেখো অম্লীয় অ্যামাইনো অ্যাসিড, অম্লতে অ্যাসিড শব্দটা থাকবে। গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিন, অ্যাসপারজিন। গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসিড শব্দটা আছে। ক্ষারীয় হচ্ছে আরজিএ, লাইলি, হাসে, আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন। পোলার হচ্ছে তৃষা, থ্রিওনিন, সিন, সিস্টিন। আর অ্যারোমেটিক হচ্ছে টাফি, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন। অপোলার এতগুলো আমরা পড়বো না। নিচের কোনটি অপোলার অ্যামাইনো অ্যাসিড? এই চারটার বাদে যা আসবে সবাই হচ্ছে অপোলার অ্যামাইনো অ্যাসিড। ওকে, উদাহরণগুলো আশা করি পারবে। পরের পেজে চলে আসো। পেজ। পেপটাইড বন্ধন, এটা আমরা জানি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়। ডাইপেপটাইড, দুইটা অ্যামিনো অ্যাসিড যখন একটা পেপটাইড বন্ধে যুক্ত হয় তাকে বলা হয় ডাইপেপটাইড। এগুলা তোমরা এমনিতেই পড়ে নিতে পারবা। নিচে দেখো প্রোটিন লেখা একটা শব্দ আছে, প্রোটিন। এখান থেকে একটা শব্দ করতে হবে 50টি। তাহলে প্রোটিন তৈরি করতে হলে মিনিমাম কতটা অ্যামিনো অ্যাসিড লাগে? মিনিমাম 50টা। প্রোটিন তৈরি করতে কত ধরনের অ্যামিনো অ্যাসিড লাগে? উত্তর হচ্ছে 20 ধরনের। আর যদি আসে কতটা মিনিমাম, উত্তর হচ্ছে 50টা। এই সংখ্যাগুলো মনোযোগ দিয়ে পড়ো, ঠিক আছে? দেন এই লাইনগুলো ইম্পর্টেন্ট না। দেন নিচের দিকে দেখো, এই যে বায়োকেমিস্টগণ প্রোটিনের 4 প্রকার ক্রম পরিবর্তন শনাক্ত করছে। তাহলে প্রোটিনের ক্রম পরিবর্তন কয় ধরনের? 4 ধরনের, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। এখান থেকে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি প্রোটিনের উদাহরণগুলো পড়তে হবে। প্রাইমারি প্রোটিন থেকে একটা শব্দ, ক্রমবিন্যাস। কোশ্চেন আসবে অ্যামিনো অ্যাসিডের ক্রমবিন্যাস প্রোটিনের কোন গঠন থেকে পাওয়া যায়? উত্তর হবে প্রাইমারি। অ্যামিনো অ্যাসিডের ক্রমবিন্যাস পাওয়া যায় প্রাইমারি থেকে। দেন সেকেন্ডারিতে যাও। সেকেন্ডারিতে দেখো সেকেন্ড লাইনে 3টা উদাহরণ দেখা যায়। মাংসপেশি, টেন্ডন, ধমনী। 3টা অপশন হয়ে গেল। কোশ্চেন আসবে নিচের কোনটি সেকেন্ডারি প্রোটিন নয়? মাংসপেশি, টেন্ডন, এনজাইম, ধমনী। উত্তর হচ্ছে এনজাইম। তাহলে সেকেন্ডারি 3টা উদাহরণ, মাংসপেশি, টেন্ডন, ধমনী। কিভাবে মনে রাখবা সেকেন্ডারি? সেকেন্ডারির উত্তর হচ্ছে ম্যাট, এম এ টি, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্ট না, এম এ টি দিয়ে কি মনে রাখবা? সেকেন্ডারি প্রোটিনের উদাহরণ। এম তে মাসল, মাংসপেশি, এতে আর্টারি, ধমনী, টি তে টেন্ডন। মাসল, আর্টারি, টেন্ডন। সেকেন্ডারি উদাহরণ হচ্ছে ম্যাট। টারশিয়ারিতে আসো। টারশিয়ারির উদাহরণগুলো আছে অনেকগুলা, 5টা। টারশিয়ারি প্রোটিনের উদাহরণগুলো হচ্ছে এই যে এখানে লাস্টের লাইনটা, টারশিয়ারি উদাহরণ। ডিমের সাদা অংশের অ্যালবুমিন, আরবিসি, হিমোগ্লোবিন, অস্থির মায়োগ্লোবিন, দুধের কেসিন আর এনজাইম, এগুলা টারশিয়ারি প্রোটিন। বাট খেয়াল করো টারশিয়ারি প্রোটিন ম্যাক্সিমামই নামের লাস্টে হচ্ছে ন। অ্যালবুমিন ন, হিমোগ্লোবিন ন, মায়োগ্লোবিন ন, কেসি ন। একটা শুধু ন নাই, এনজাইম। তাহলে টারশিয়ারি গুলার নামের লাস্টে ন আছে। অ্যালবুমিন ন, হিমোগ্লোবিন ন, মায়োগ্লোবিন ন, কেসি ন। একটাতে নাই, এনজাইম। 5টা। প্রোটিনের স্বভাবচ্যুতি, সেখানে খেয়াল করো তাপের প্রভাবে, ফার্স্ট লাইনে। তাহলে প্রোটিনের স্বভাবচ্যুতি হয় তাপের প্রভাবে অথবা অ্যাসিড বা ক্ষার দ্রবণের সাহায্যে।
স্বভাবচ্যুতি হলে কি হয়, এখানে লাস্টের লাইনটা আছে, টারশিয়ারি প্রোটিন প্রাইমারি প্রোটিনে পরিণত হয়, এটাকে বলা হয় স্বভাবচ্যুতি। তাহলে প্রোটিনের স্বভাবচ্যুতিতে কি হয়, প্রাইমারি থেকে টারশিয়ারি, নাকি টারশিয়ারি থেকে সেকেন্ডারি, নাকি টারশিয়ারি থেকে কোয়াটারনারি, নাকি টারশিয়ারি থেকে প্রাইমারি? উত্তর হচ্ছে টারশিয়ারি থেকে প্রাইমারি। টারশিয়ারি প্রোটিনকে তাপ দিলে অথবা অ্যাসিড বা ক্ষার দিলে তার গঠন টারশিয়ারি থেকে প্রাইমারি হয়ে যায়, এটাকে বলা হয় স্বভাবচ্যুতি। ওকে, কোয়াটারনারি একটা শব্দই পড়বা, জটিল। প্রোটিনের সবচেয়ে জটিল গঠন কোনটা? উত্তর হচ্ছে কোয়াটারনারি। ওকে, উদাহরণ দেন দৈনন্দিন জীবনে জৈব যৌগের গুরুত্ব, এখানে কিছু ফালতু চাপাবাজি মার্কা কথা লেখা আছে, এগুলো পড়ার দরকার নাই। জৈব যৌগ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা দেয়, এসব ফালতু কথা আছে। কিন্তু জৈব যৌগের এই ফালতু জায়গা থেকে আমাদের এমসিকিউ দেয় না, তাহলে এই ফালতু কি কি দেয় এটি পড়ার খুব বেশি দরকার নাই। ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখো, 326 পেজ, এখানে কিছু ব্যবহার দেখা যায়। কীটনাশক রূপে ডিডিটি ব্যবহৃত হয়, ডিডিটি আগেও ছিল। দেন ওয়েস্টন ওয়েস্টাসল, এই ব্যবহারগুলো আগেই ছিল, ম্যাক্সিমাম আগের পড়াগুলো এখানে আসছে, তাহলে এখান থেকে এই ব্যবহারগুলো তোমাদেরকে পড়তে হবে। ব্যবহার 327 পেজে যদি আসো, এখান থেকেও কিছু ব্যবহার পড়বা। ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাগুলো, ফিয়নের সংকেত, ফিয়ন 11, ফিয়ন 12, ফিয়ন 114 সংকেত দেখা যায়। ফিয়নের এই সংকেতগুলা মুখস্থ করার দরকার নাই, ফিয়নের সংকেত বের করা যায় কিভাবে? 90 মেথড দিয়ে। তাহলে ফিয়নের সংকেতগুলা কিভাবে? ফিয়ন 11, 11, 12, 13, 14 যাই হবে, সংকেত বের করার নিয়ম হচ্ছে তার সাথে 90 যোগ করবা। তাহলে ফিয়ন 11, 11 সাথে 90 যোগ করলাম, হয়ে গেল 101। এই 101 এর কোনটা কিসের নাম্বার? দেখো নিচে লেখা আছে CHF, তার মানে কার্বন একটা, হাইড্রোজেন 0টা, ফ্লোরিন একটা। কার্বন একটা, ফ্লোরিন একটা, তাহলে কার্বনের যোজনী 4, একটা ফ্লোরিন হলো, বাকি থাকে 3টা, বাকি যা আছে সব ফ্লোরিন দিবা। তাহলে CFCl3, এটা হচ্ছে ফিয়ন 11 এর সংকেত। ফিয়ন 12 এর সংকেতটা যদি বুঝতে চাও সেটা খেয়াল করো, ফিয়ন 12, 12 এর সাথে 90 যোগ করো, হয়ে যাবে 102। 102, তার মানে এটাও CHF, কার্বন একটা, হাইড্রোজেন 0টা, ফ্লোরিন 2টা। কার্বনের সাথে ফ্লোরিন 2টা, তাহলে বাকিগুলো ফ্লোরিন, ফ্লোরিন 2টা। ফিয়ন 12। ফিয়ন 114 সংকেতটা যদি দেখতে চাও, ফিয়ন 114 এর সাথে যোগ করো 90, 204। 204 কার নাম্বার? CHF, কার্বন 2টা, হাইড্রোজেন নাই, ফ্লোরিন 4টা। তাহলে এই সংখ্যাটা দেখো, কার্বন কার্বন নিজের একটা বন্ড করবে, ফ্লোরিন যদি 4টা দাও আর বাকি থাকে 2টা হাত, ওই 2টা হাতে 2টা ফ্লোরিন। তাহলে ফিয়ন 114 সংকেত হচ্ছে CClF2, CClF2, মানে কার্বন 2টা, ফ্লোরিন 4টা, ক্লোরিন 2টা। তাহলে ফিয়নের সংকেত মুখস্থ করার কোনো দরকার নাই, 90 মেথড দিয়ে বের করে ফেলবা। এখানে আর কিছু ব্যবহার নাই, তেমন কিছু নাই, জৈব রসায়ন পড়া আমাদের শেষ। ফরমালিন ব্যবহারের সুবিধা অসুবিধা একটু রিডিং করে নিলেই হবে, জৈব রসায়ন পড়া শেষ। ওকে, আমি যদি পড়া শেষ করি, লাস্টে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট টপিকস এর কথা বলে দিতে চাই। আজকের পড়া থেকে ইম্পর্টেন্ট কোন জায়গাগুলা? আজকের পড়ার ভিতর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 2.15। 2.15 মানে হচ্ছে নাইট্রোগ্লিসারিন, টিএনটি, প্যারাসিটামল, ডেটল। এই টপিকসটা খুব ভালো মতো পড়বা, 2.15 খুব ভালো মতো পড়বা। দেন পলিমারের ব্যবহারগুলা, আমরা পলিমার থেকে অনেক কিছু দেখছি, কিন্তু আমাদেরকে পড়তে হবে পলিমারের ব্যবহারগুলা, পলিমারের ব্যবহার মাস্ট। দেন পলিমারের ব্যবহার করার পর তোমাদেরকে পড়তে হবে স্টার সেলুলোজ গ্লাইকোজেন, ওই যে পড়াটা সেটা, অ্যামিনো অ্যাসিডের উদাহরণগুলা, অপোলার, পোলার, অ্যারোমেটিক, অম্লীয়, ক্ষারীয় সেটা, আর হচ্ছে লাস্টে প্রোটিনের উদাহরণগুলা, প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি, কোয়াটারনারি। ওকে, আমি আরেকবার বলে দেই, 2.15 পুরাটা ইম্পর্টেন্ট, পলিমারের ব্যবহারগুলা ইম্পর্টেন্ট, দেন স্টার সেলুলোজ গ্লাইকোজেন ওই অংশটা, অ্যামিনো অ্যাসিডের 5টা গ্রুপের উদাহরণগুলা, প্রোটিনের প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি, কোয়াটারনারি ওই উদাহরণগুলা। ভালো মতো পড়াশোনা করো, আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকো আল্লাহ যাতে দ্রুত সবকিছু স্বাভাবিক করে দেয়।
সবার জন্য শুভকামনা থাকলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। থ্যাংক ইউ, আজকের ক্লাস এখানে শেষ করছি।